হ্যাঁ, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এটা অবশ্য এর আগেও একবার শুরু করেছিলাম ট্রানজিস্টর মডেলিং এর আগে, যে ফেট জি স্যার, ট্রানজিস্টরের ডায়াগ্রাম কনস্ট্রাকশন দেখেছি। এন্ড অপারেশন। ঠিক আছে, তাহলে এটা একটুখানি আমরা আবার রিভিউ করে যাব। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটার কনস্ট্রাকশন, ক্লাসিফিকেশন, অপারেশন, এগুলো আমরা পড়বো। প্রথমে কিছু অ্যাডভান্টেজ এখানে দেয়া আছে, কম্পারিজন। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের মেইন অ্যাডভান্টেজটা হলো এর ইনপুটে যে সিগন্যালটা দেয়া হয় সেই সিগন্যাল থেকে কোনো কারেন্ট ফ্লো করে না। মানে ইনপুটে যেই সিগন্যালটা দেয়া হবে সেই সিগন্যালটা শুধু ভোল্টেজ প্রডিউস করলেই হয়ে যাবে। ঠিক আছে, ভোল্টেজ প্রডিউস করলেই হবে, যার কারণে ইনপুটে কোনো সিগন্যাল, কোনো কারেন্ট ফ্লো করবে না। সেই জন্য আমরা বলি যে এর ইনপুট ইম্পিডেন্স ভেরি হাই। মেইন অ্যাডভান্টেজটা হলো এর ইনপুট ইম্পিডেন্স ভেরি হাই। আর এটাকে বলা হয় ইউনিপোলার ডিভাইস। ঠিক আছে, এটাকে ইউনিপোলার ডিভাইস বলা হয়, সেই জন্য এর নয়েজ কম হয়। বাইপোলার ডিভাইস ট্রানজিস্টরকে বলা হয় বাইপোলার ডিভাইস, কারণ এটা মাইনরিটি ক্যারিয়ার এবং মেজরিটি ক্যারিয়ার দুইটার কারণেই কারেন্ট ফ্লো হয়। কিন্তু এখানে শুধুমাত্র মেজরিটি ক্যারিয়ারের জন্য কারেন্ট ফ্লো হয়, সেজন্য এটাকে বলা হয় হলো ইউনিপোলার ডিভাইস। আর ইউনিপোলার ডিভাইস হওয়ার কারণে এটাতে নয়েজ কম হয়। ঠিক আছে, আর এর ফ্রিকোয়েন্সি একটু ভালো, ইসের চাইতে বিজেটির চাইতে এর ফ্রিকোয়েন্সি ভালো, বেশি ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে। মেইন প্রবলেম হলো এটা একটু নন লিনিয়ার ডিভাইস। আর একটা প্রবলেম হলো এর গেইন কম হয়। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি একটা কম্পারিজন বিজেটি এবং ফেটের মধ্যে। ক্লাসিফিকেশন যদি তোমাদের মনে থেকে থাকে, অনেক ক্লাস আছে, অনেক টাইপ আছে, কিন্তু আমাদের মেইন দুইটা টাইপ আমরা স্টাডি করি এবং মেইনলি ইউজ করি। একটাকে বলা হয় জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটাকে বলা হয় জেফেট। আর একটাকে বলা হয় মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটাকে বলা হয় হলো মসফেট। ঠিক আছে, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটাকে কি বলে? মসফেট। হ্যাঁ, তাহলে এটা হলো মেইন ক্লাস। এখন জেফেট কে আমরা চাইলে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো এন চ্যানেল আর একটা হলো পি চ্যানেল। কিন্তু মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরটা, এটা হলো আবার দুইটা ক্লাসে ভাগ করা হয়। একটাকে বলা হয় এনহান্সমেন্ট মসফেট আর একটাকে বলা হয় ডিপ্লেশন মসফেট। ঠিক আছে, একটা হলো এনহান্সমেন্ট, সরি কেউ কি কথা বলছো? এনহান্সমেন্ট মসফেট, ডিপ্লেশন মসফেট, এগুলো আমরা যখন এর কনস্ট্রাকশন পড়বো তখন এর নাম কেন হলো, এই নামটা তখন মুখস্থ হয়ে যাবে তোমাদের। এইটাকে আবার এন টাইপ এবং পি টাইপে ভাগ করা হয়। তাহলে আমরা কত ধরনের মসফেট পেলাম, মানে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর পেলাম? মেইনলি 6 ধরনের, তাই না? হ্যাঁ, একটা হলো জেফেট এর এন চ্যানেল পি চ্যানেল, তারপরে এনহান্সমেন্ট মসফেট এর এন চ্যানেল পি চ্যানেল, ডিপ্লেশন মসফেট এর এন চ্যানেল পি চ্যানেল। আচ্ছা, প্রথম আমরা কনস্ট্রাকশন করব হলো ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, যেটা জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর জেফেট। ঠিক আছে, তাহলে এই ফিগারের দিকে দেখো, জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের কনস্ট্রাকশন যদি এন চ্যানেলের কথা বলা হয়,
তাহলে এটা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দিয়ে এর কনস্ট্রাকশন শুরু হবে। এই স্টার্টিং মেটেরিয়ালটাকে বলা হয় সাবস্ট্রেট। স্টার্টিং মেটেরিয়ালটার নাম হলো সাবস্ট্রেট। এর দুই সাইডে, এটা 3 ডাইমেনশনাল ভিউটা দেখা যাচ্ছে, এই জি 3 স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এটা একটা 3 ডাইমেনশনাল স্ল্যাব, সেমিকন্ডাক্টর এন টাইপ মেটেরিয়ালের স্ল্যাব। এর ফেস আছে কয়টা? 6টা, তাই না? 6টা সাইড আছে, এই যে প্লেন। তাহলে উপরের প্লেনটা নিচের প্লেনটা কম্পারেটিভলি ছোট, তাই না? আর বাকি 4টা প্লেন কি আছে, একটু বড় না, যেহেতু তার লেংথ আছে। জি স্যার। তাহলে এর যেই 4টা প্লেন আছে, এর যে কোনো দুইটা অপোজিট প্লেনের মধ্যে পি টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল এটা ডিফিউশন করে তৈরি করা হয়। প্রথমে ছিল এটা এন টাইপ, পরে এর মধ্যে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি খুব বেশি পরিমাণে ডিফিউজ করা হবে, যার কারণে আগে যেটা এন চ্যানেল ছিল, এন টাইপ মেটেরিয়াল ছিল, সেটা এখন পি টাইপ মেটেরিয়ালে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম বলো? এই পাশে একটা পি টাইপ পেলাম, এই পাশে একটা পি টাইপ পেলাম। তাহলে এখানে পি এর সাথে এবং এন এর সাথে কি হবে, একটা পিএন জাংশন ফর্ম করবে। এই পাশেও পি এর সাথে এন এর সাথে একটা পিএন জাংশন ফর্ম করবে। তাহলে এই পিটাকে আবার ইন্টারনালি এই পাশের পি এর সাথে কানেক্ট করা হয়। কানেক্ট করে একটা টার্মিনাল বের করা হয়, হুইচ ইজ কল্ড দা গেট। তাহলে এই টার্মিনালটাকে আমরা পেলাম হলো গেট। আচ্ছা, এখন যে এন টাইপ মেটেরিয়াল দিয়ে আমরা কনস্ট্রাকশন শুরু করেছিলাম, এর একটা এন্ডে তোমার একটা মেটাল কন্টাক্ট দেওয়া হয়। এই যে এখানে একটা মেটাল কন্টাক্ট দেওয়া হবে, এই মেটাল কন্টাক্টটাকে বলা হবে ড্রেন, আর একটা মেটাল কন্টাক্টকে বলা হবে হলো সোর্স। ঠিক আছে, তাহলে দেখো সোর্স এবং ড্রেনের মধ্যে কনস্ট্রাকশনাল কোনো ডিফারেন্স নেই, আছে? এখানেও একটা এন আছে, এখানেও একটা এন আছে, তাই না? জি স্যার। দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? না। আচ্ছা, তাহলে কিছু কিছু জেফেট আছে যেটা বাজারে পাওয়া যায় কিনতে, তাদের ড্রেন এবং সোর্স ইন্টারচেঞ্জ করে ইউজ করা যায় যদি এরকম কনস্ট্রাকশন হয়। বুঝতে পেরেছো? যেহেতু কোনো ডিফারেন্স নেই, তাহলে এটাকে আমি সোর্স বললাম, এটাকে ড্রেন বললাম, কোনো সমস্যা নেই। কিন্তু কোন কোন ফেটে এই যে পি জাংশনটা এটা একটু কাছাকাছি তৈরি করা হয়, বুঝতে পেরেছো? সোর্সের কাছাকাছি তৈরি করা হয়, তাহলে সেটাকে কিন্তু আর ইন্টারচেঞ্জ করে ইউজ করা যাবে না। একটা সোর্স হবে আর একটা ড্রেন হবে, ফিক্সড হয়ে গেল। তাহলে কনস্ট্রাকশন আমরা পেয়ে গেলাম। এই যে এখান থেকে ড্রেন থেকে সোর্স এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, আউটপুট কারেন্ট ফ্লো করবে কোথা থেকে কোন পর্যন্ত? ড্রেন থেকে সোর্স। ড্রেন থেকে সোর্স পর্যন্ত। এইটাকে বলা হয় হলো তোমার চ্যানেল। কি বলে এটাকে? চ্যানেল। চ্যানেল বলে। তাহলে এখানে চ্যানেলটা কি টাইপের মেটেরিয়াল? এন টাইপ। হ্যাঁ, এন টাইপ। এন টাইপ। তাহলে এটা কি ধরনের জেফেট হলো? এটা হয়ে গেল এন চ্যানেল জেফেট। ঠিক আছে, এন চ্যানেল জেফেট। এন চ্যানেল, চ্যানেল এন টাইপ বলা হয় না তখন এন চ্যানেল। আচ্ছা, ঠিক একইভাবে তুমি যদি অপোজিট কাজ করো, যে স্টার্টিং মেটেরিয়ালটা পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে শুরু করো, আর ধীরে ধীরে তুমি এর মধ্যে এন টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল যদি ডিফিউজ করো, তাহলে এখানে এই এন টাইপ দুইটা মিলে হবে তোমার গেট। ঠিক আছে, এখানকার এন টাইপ এখানকার এন টাইপ মিলে কি হবে? গেট হবে। আর উপরে হয়ে যাবে তোমার ড্রেন, এখানে সোর্স। ড্রেন এবং সোর্সের মাঝখানে কি আছে? চ্যানেল। চ্যানেল। তাহলে এটা কি টাইপের মসফেট জেফেট হলো? পি চ্যানেল। পি চ্যানেল। পি চ্যানেল। হ্যাঁ, পি চ্যানেল জেফেট, আমরা পি চ্যানেল ফেটও বলি সংক্ষেপে। তাহলে এই কনস্ট্রাকশন শেষ হয়ে গেল। ঠিক আছে, এই এখন আমরা এটার পড়ব হলো তোমার একটা অ্যানালজি আছে, এটাকে বলা হচ্ছে হলো ওয়াটার ট্যাপ অ্যানালজি। এটা একটা ট্যাপ, ঠিক আছে? এই ট্যাপের মধ্য দিয়ে ওয়াটার ফ্লো করছে, ঠিক আছে, ফল হচ্ছে। আচ্ছা, ওয়াটার যেখান থেকে আসবে সেটাকে কি বলা হবে? সেইটাকে বলা হবে সোর্স, তাই না? ওয়াটার যেখান থেকে আসবে সেটাকে আমরা কি বলবো? সোর্স বলবো। সেখানে প্রেসার হাই থাকবে, তাই না? আর এটা যেখানে পড়বে সেটাকে বলা হয় ড্রেন, ঠিক না? দেখো তো, সোর্স এবং ড্রেন। আচ্ছা, এটাকে কন্ট্রোল করা হয় কি দিয়ে? এখানে একটা কি থাকে, কি। ঠিক আছে, এই কিটাকে আমরা বলবো গেট, কারণ এটা এক ধরনের গেটই, তাই না? এটা ঘুরালে এইখানকার ওপেনিংটা বড় হয়,
আবার যদি এটা রিভার্স ডিরেকশনে তুমি রোটেট করো তাহলে এখানের ওপেন স্পেসটা কম হয়, ছোট হয়। আবার যদি কমপ্লিটলি তুমি এটাকে ঘুরিয়ে নিচে নামিয়ে দাও তাহলে এটা কি হয়ে যায়, এই পাথটা বন্ধ হয়ে যায়। তাহলে এটা একটা গেটের মতো না? জি স্যার। তাহলে এটাকে আমরা গেট, গেট দিয়ে কি কন্ট্রোল করা যাচ্ছে? ফ্লোটাকে কন্ট্রোল করা যাচ্ছে, তাই তো? গেট দিয়ে ফ্লোটাকে কন্ট্রোল করা যাচ্ছে, যায়। রাইট। এখন এই অ্যানালজিটা এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে যদি, সরি, এন চ্যানেল জেফেটের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এই যে এন চ্যানেল, দেখো এটা এন চ্যানেল জেফেট, হ্যাঁ, এটা হলো সোর্স। এই সোর্স থেকে ইলেকট্রন ফ্লো করবে, সোর্স থেকে ইলেকট্রন ফ্লো করে। আচ্ছা, তোমরা জানো যে কনভেনশনাল কারেন্ট যে ফ্লো করে, আমরা তো বলি যে পজিটিভ চার্জ ফ্লো করে। ইনফ্যাক্ট পজিটিভ চার্জ ফ্লো করে না, ফ্লো করে কি? ইলেকট্রন। তাহলে ইলেকট্রনই মেইনলি ফ্লো করে। তাহলে এখানে সোর্স থেকে ইলেকট্রন ফ্লো করবে কোন ডিরেকশনে? হ্যাঁ, ড্রেনের দিকে ফ্লো করবে, রাইট। তাহলে যেখান থেকে ইলেকট্রন ফ্লো করবে সেটাকে আমরা কি বলবো? সোর্স। আর যেখানে চলে যাবে এখানে এসে ইলেকট্রন গুলো কি হয়ে যাবে? নিউট্রালাইজ হয়ে যাবে, এটা ড্রেন। আর এটাকে কন্ট্রোল করা যাবে, এই যে ইলেকট্রনের ফ্লোটাকে, এটাকে ইনক্রিজ ডিক্রিজ করা যাবে, কন্ট্রোল করা যাবে গেট দিয়ে। তাহলে এটার সাথে এটা মিলে গেল না? দেখো, জি স্যার। এটাকে বলা হচ্ছে ওয়াটার ট্যাপ অ্যানালজি। তাহলে এবার আমরা অপারেশনে চলে আসি। এখানে একটা পিএন জাংশন তৈরি হবে না? স্যার দুটো না স্যার, দুটোই দুটো তৈরি দুটো হবে। রাইট, দুটো পিএন জাংশন তৈরি হবে, হ্যাঁ, এখানে একটা এখানে একটা। তাহলে পিএন জাংশনকে তুমি যদি, আমরা শুরুতে কি বলেছিলাম যে ফেট হলো এমন একটা ডিভাইস যার ইনপুটের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয় না, বা হলেও খুবই সামান্য কারেন্ট ফ্লো হয়। তাহলে এইটাকে তুমি যদি গেটটাকে যদি ফরওয়ার্ড বায়াস করে দাও তাহলে তো কারেন্ট অনেক ফ্লো করবে, তাই না? পিএন জাংশন দিয়ে কারেন্ট ফ্লো করবে। তাহলে সেই অপারেশনটা আমরা চাই না। সেই জন্য যে ফেটের গেটকে কখনোই ফরওয়ার্ড বায়াস করা হয় না, ঠিক আছে? তাহলে এটার গেটকে আমরা ফরওয়ার্ড বায়াস করব না। তাহলে ফরওয়ার্ড বায়াস না করলে এটাকে কি করব? রিভার্স বায়াস। রিভার্স বায়াস করব। আইদার রিভার্স বায়াস করবে অথবা এখানে জিরো বায়াস রাখবে, হয় কোনো ভোল্টেজই দেয়া হবে না, না হয় এখানে রিভার্স বায়াস দিতে হবে। তাহলে আমরা প্রথমে বায়াসিং সার্কিটটা একটু দেখি। এই যে এখানে দেখো গেটে কি কি পরিমাণ ভোল্টেজ দেওয়া হলো? জিরো ভোল্টেজ। গেটে এখানে গেট, হ্যাঁ, গেট টার্মিনাল হলো জি। আচ্ছা, তুমি যদি এন চ্যানেল জেফেট এর কথা বলো, এন চ্যানেল জেফেট ইজ কম্পেয়ারেবল টু দা এনপিএন ট্রানজিস্টর, ঠিক আছে? এনপিএন ট্রানজিস্টরের বেজের সাথে জেফেট এর গেটকে কম্পেয়ার করা হবে, সিমিলার ফাংশন। কালেক্টরের সাথে ড্রেন, ইমিটারের সাথে সোর্স, ঠিক আছে? এটা শুধু আরেকবার স্যার, এটা শুধু আরেকবার একটু বলতেন। হ্যাঁ, আবার বলি, বেজের সাথে গেট, তোমরা লিখতে পারো একটু, হ্যাঁ, বেজের সাথে, হ্যাঁ, বেজের সাথে কি হবে? গেট হবে, গেট। হ্যাঁ। আর ইমিটারের সাথে কি হবে? ইমিটারের সাথে হবে সোর্স। ইমিটারের সাথে হলো সোর্স, ইমিটারের সাথে হবে সোর্স। আর তাহলে কালেক্টরের সাথে ড্রেন। হ্যাঁ, এই একটা হলো কি বললাম, গেটটা ইকুইভ্যালেন্ট টু বেস, এই বেস। আর ড্রেনটা ইকুইভ্যালেন্ট টু কালেক্টর। কালেক্টর, হ্যাঁ। আর বাকি থাকলো কি? সোর্স। সোর্স ইকুইভ্যালেন্ট টু এমিটার। ইমিটার, রাইট। আর আমরা এখন কোন ট্রানজিস্টরের কথা বলতেছি? এনপিএন। এন চ্যানেল। এন চ্যানেল হইলে এটা কার সাথে ইকুইভ্যালেন্ট? এনপিএন। এটা এনপিএন এর সাথে, এনপিএন এর সাথে, এনপিএন। এখন বলো এনপিএন ট্রানজিস্টরের ইমিটার কোথায় যায়? গ্রাউন্ডে নাকি পজিটিভে? গ্রাউন্ডে। গ্রাউন্ডে। তাহলে আমার এন চ্যানেল ফেটের সোর্সটা কোথায় যাবে? গ্রাউন্ডে। গ্রাউন্ডে। সোর্সটা গ্রাউন্ডে যাবে, রাইট। তাহলে এনপিএন ট্রানজিস্টরের কালেক্টর কোথায় যায়?
কানেক্টেড হাই ভোল্টেজে থাকে। হাই ভোল্টেজে থাকে, তাহলে এখানে ড্রেনটা হাই ভোল্টেজে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এনপিএন ট্রানজিস্টরের বেসটা আমরা কোথায় দিই? এনপিএন ট্রানজিস্টরের বেসটাকে আমরা হায়ার পটেনশিয়ালে দেই। আর এইটা একটু মিলবে না, এখানে আমাদের কি করতে হবে, হয় 0 দিতে হবে, না হয় লোয়ার পটেনশিয়ালে দিতে হবে। তাহলে আমরা একটু বায়াসিংটা এখন দেখি। এই দেখো ড্রেন কোথায় দেওয়া হয়েছে, এই যে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড আছে। আর সোর্স কোথায় কানেক্টেড হলো? গ্রাউন্ডের সাথে। গ্রাউন্ডের সাথে। তাহলে এখানে তুমি গেটটাকে শুরুতে কার সাথে কানেক্ট করেছো? 0, তাই না? গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছো। এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছে এই জন্য যে আমি এই মুহূর্তে গেটের ভোল্টেজটাকে 0 করতে চাই, তাই না? জি স্যার। গেট ভোল্টেজটাকে 0 করতে চাই। আচ্ছা, তাহলে এখন বলো এই যে এখানে যে ভোল্টেজটা দেয়া হলো সেই ভোল্টেজটা এখানে কি হবে? পজিটিভ হবে, ড্রেনটা পজিটিভ হবে। তাহলে আমরা এখানে যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটাকে বলবো ভিডিএস, ঠিক না? এটা ড্রেন টু সোর্স ভোল্টেজ। জি স্যার। আচ্ছা, এই ভিডিএস এর এই উপরে ড্রেনটা কি হবে? পজিটিভ। আর এসটা নেগেটিভ। হ্যাঁ, তাহলে এই যে এখানে যে একটা চ্যানেল ছিল, এই চ্যানেলটা কি টাইপের মেটেরিয়াল ছিল? এন টাইপের। এন টাইপের। তাহলে এন টাইপের মেটেরিয়ালের কি রেজিস্ট্যান্স কি একেবারে 0 হবে, না একটা ফাইনাইট রেজিস্ট্যান্স থাকবে? ফাইনাইট রেজিস্ট্যান্স থাকবে। থাকবে। তাহলে এটা যদি একটা চ্যানেল হয়, দেখো এটা একটা কন্টিনিউয়াস পাথ না, মানে অনেক লম্বা একটা পাথ চ্যানেল, এটা চ্যানেল লেংথ বলা হয়। তাহলে এখানে তুমি যদি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করো, সে এখানে তুমি 3 ভোল্ট দিয়েছো, এই 3 ভোল্ট কিন্তু এখানে গ্রাজুয়ালি কি হবে? ড্রপ হবে নাকি? আচ্ছা, এটার জন্য আমি একটা ফিগার ড্র করেছি, ফিগারটার দিকে দেখো। এখানে চ্যানেলের যে লেংথ আছে, ডিস্ট্রিবিউটেড রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সকে আমি 3টা রেজিস্ট্যান্স দিয়ে এখানে দেখিয়েছি ইকুয়াল ভ্যালুর। তাহলে এখানে যে ভোল্টেজটা আসলো 3 ভোল্ট, সেই 3 ভোল্ট এইটা এটা এটার মধ্যে কি হবে? ড্রপ হবে। বলো তো এ পয়েন্টের ভোল্টেজটা কত হবে বলো দেখি? স্যার 3 ভাগের 1 ভাগ হবে স্যার। 3 ভাগের 1 ভাগ হবে, ঠিক আছে, 1/3 ভিডিএস। বি পয়েন্টের ভোল্টেজটা কত হবে? আচ্ছা স্যার, 2 ভাগে 3 ভাগ, 2/3 ভিডিএস। হ্যাঁ, 2/3 অফ ভিডিএস, রাইট। এই পয়েন্টে কত হবে? 0। স্যার ভিডিএসই হবে। ভিডিএস হবে, 0 না, যে ভিডিএস হবে, 0 হবে এই পয়েন্টে। ভিডিএস হবে। আচ্ছা, তাহলে আমি যত উপরের দিকে যেতে থাকবো পজিটিভ ভোল্টেজ তত বাড়তেছে না, কারণ এখানে আমরা ধরেছিলাম ফুল পজিটিভ ভোল্টেজ 3 ভোল্ট যদি ধরো, তাহলে এখানে ফুল 3 ভোল্ট আছে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর এখানে কত ভোল্ট আছে? 0 ভোল্ট। 0, এই যে 0 এখানে 0। তাহলে যতই উপরের দিকে যাচ্ছ ভোল্টেজটা তত কি হচ্ছে? বাড়ছে। বাড়ছে। এটা পজিটিভ না নেগেটিভ? উপরের দিকে যাচ্ছি, পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে? পজিটিভ পজিটিভ হচ্ছে। পজিটিভ হচ্ছে। গুড। তাহলে এইটা কি টাইপের মেটেরিয়াল ছিল? এন টাইপ। এন টাইপ। তাহলে এন টাইপ ধীরে ধীরে কি হচ্ছে? পজিটিভ হচ্ছে, তাই তো? স্যার এই পাশে পি তে কত দিয়েছো, কত ভোল্ট দিয়েছো বলো তো? 0 ভোল্ট অথবা 0 বা 0 নেগেটিভ। ভোল্ট না, এই মুহূর্তে যে আছে 0 সেটা ভোল্ট। বলো। 0 ভোল্ট। তাহলে বলো তো যে এখানে পি টাইপ মেটেরিয়াল আর এই পাশে যে চ্যানেলের এন টাইপ মেটেরিয়াল, সেখানে যে একটা পিএন জাংশন আছে, সেই পিএন জাংশনের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে? এটা ফরওয়ার্ড বায়াস হবে না রিভার্স বায়াস হবে? স্যার বুঝি নাই। বুঝো নাই? রিভার্স বায়াস না? এখানে তো একটা জাংশন আছে, দেখো এটা কি টাইপ মেটেরিয়াল? পি টাইপ মেটেরিয়াল। কি টাইপ? আর এই পাশে ছিল কি টাইপ? N এই পাশে N type. এন টাইপ। তাহলে এখানে তোমার একটা ভোল্টেজ তৈরি হলো, এখানে ধরো 0.5 ভোল্ট, তারপরে এখানে 1 ভোল্ট, 1.5 ভোল্ট, তারপরে 2 ভোল্ট, 2.5 ভোল্ট, 3 ভোল্ট, এইভাবে গ্রাজুয়ালি যাচ্ছে। তার মানে এর প্রত্যেকটা পয়েন্টেই সাম পজিটিভ ভোল্টেজ আছে, তাই না? এই যে হ্যাঁ, এই যে এখানে যে পয়েন্ট গুলো, তাহলে এখানে এই পয়েন্টটা ধরো, একটা পয়েন্ট আমরা চিন্তা করি, ধরো এখানে আমি একটা ইয়ে যদি দেই, জাস্ট মোমেন্ট, ড্র ড্র ড্র, এইখানে আমি একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টে একটা ভোল্টেজ আছে না? জি স্যার। ধরো এখানে প্লাসের 0.7 ভোল্ট, এখানে কিছু একটা প্লাস আছে, ঠিক আছে, এই পয়েন্টটা তাহলে প্লাস। কিন্তু এই পয়েন্টের ভোল্টেজটা কত বলো দেখি?
0 volt. 0 ভোল্ট, এই পয়েন্টে 0 ভোল্ট। কারণ কি, এইটা তো এই যে মেটাল কন্টাক্টের মাধ্যমে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে, Ground এর সাথে connected. ঠিক আছে? তাহলে একটা পিএন জাংশন, এখানে পি টাইপ, এখানে এন N টাইপ। type. এন টাইপ। পি টাইপে দিয়েছো 0 ভোল্ট আর এন টাইপে দিয়েছো প্লাস ভোল্ট। আচ্ছা বলো কি ঘটনা হবে? Reverse bias. রিভার্স বায়াস হবে। তাহলে এটা যদি রিভার্স বায়াস হয়, এখানকার ডিপ্লেশন লেয়ারের উইডটা কি হবে? অনেক বেশি হবে স্যার। বাড়বে, বাড়বে। 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 এখন এটা তোমার পি টাইপের ডোপিংটা হয় একটু বেশি, এন টাইপের ডোপিংটা হয় একটু কম। তাহলে ডিপ্লেশন লেয়ারের উইডটা কোন দিকে বেশি হবে বলো তো? এন টাইপ এন টাইপের দিকে। N type. এন্টেলের দিকে। নাম দিয়ে বলো, চ্যানেলের দিকে। হ্যাঁ, চ্যানেলের দিকে। জি স্যার। Channel. চ্যানেলের দিকে বেশি হবে, তাই তো? চ্যানেলের দিকে বেশি হবে। তাহলে চ্যানেলের দিকে যদি এটা বেশি হয়, তাহলে এখানে দেখো এই ধরো 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 ধরো, সব তো এলোমেলো হয়ে যাচ্ছে। আমি তোমাদের র ফাইলটা দেখাচ্ছি তো, পিডিএফ করো না। কোথায় ছিলাম যেন? এই যে এখানে না? তাহলে এখানে তোমার দেখো এই ডিপ্লেশন লেয়ারের ওয়েটটা চ্যানেলের দিকে বাড়বে, আর এদিকেও বাড়ছে। ফিগার থেকে বোঝা যাচ্ছে না যে এদিকেও ডিপ্লেশন লেয়ার হয়েছে, কিন্তু কম্পেয়ার করলে এদিকে একটু বেশি, নাকি চ্যানেলের দিকে বেশি। আচ্ছা, এখানে আমি কত ভোল্টেজ ধরেছিলাম? আচ্ছা স্যার। 0.7 volt. 0.7 ভোল্ট। আর স্যার। এইখানে ভোল্টেজটা বেশি হবে না কম হবে? বেশি বেশি হবে। হবে। তাহলে এখানে যে রিভার্স বায়াস হলো, সেই রিভার্স বায়াস ভোল্টেজের ভ্যালুটা কম হবে না বেশি হবে? বেশি হবে। বেশি তা হবে। এখানে যদি বেশি হয়, তাহলে এখানে ডিপ্লেশন লেয়ারের উইডথ কি হবে? আরো বেশি হবে। বেশি আরো হবে। তাহলে এই যে একটা শেপ আমরা ড্র করেছি, এইরকম শেপের একটা ডিপ্লেশন লেয়ার পাওয়া যাবে, যেটা সোর্সের দিকে তার উইডথ কম, ড্রেনের দিকে তার উইডথ বেশি, ঠিক কিনা? জি স্যার। এই এইটাকে বলা হয় হলো, এইটার এই শেপটার একটা নাম আছে, এই নামটাকে বলা হয় হলো ওয়েজ শেপ। ওয়েজ শেপ কোথায় যেন লিখে দিয়েছি, এটা বইয়ে, তোমরা যে কোনো বইয়ে পাবে, অবশ্যই পাবে, ঠিক আছে? হুইচ ইজ কল্ড, এই যে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ওয়েজ শেপ। ওয়েজ কি জানো? জি স্যার, কি বলো দেখে? ওই যে মানে এই শেপেরই একটা জিনিস, মানে যে হ্যাঁ, কোনো জিনিস থাকে যেটা, এটা যে কোনো জিনিসকে ওয়েট বলা হয়। এই এরকম এটাকে বলে ওয়েজ। এরকম তোমরা মেকানিক্যাল জিনিসকে ধরো বিভিন্ন কাজে এটা ইউজ করা হয়। এরকম একটা কাঠের একটা টুকরো, স্যার বাংলায় মনে হচ্ছে শঙ্কু বলে। শঙ্কু বলে না? যাই হোক, এ বাংলা আরো জটিল হবে। এই ধরো কোনো একটা কার্পেন্টার একটা কাঠকে মাঝখান দিয়ে এইভাবে সে এটাকে দুই পার্ট করতে চাচ্ছে। কি দিয়ে? এটা এই পর্যন্ত মনে করো ছাড় কাটা হয়ে গেছে, এখানে মনে করো সে একটা ছ ইউজ করতেছে, ঠিক আছে? এটা একটা ছ, এই ধরো এরকম নাকি? তখন এইখানে সে এই জিনিসগুলো একটু দিয়ে রাখে, দিয়ে রাখলে কি হয়, এই জায়গাটা একটু চওড়া হয়, তাই না? চওড়া হলে এই যে সয়িং প্রসেসটা সুবিধা হবে। তারপরে মনে করো বড় একটা লোড আছে, এটা অনেক হেভি লোড, তুমি এটাকে কি করতে চাচ্ছ, একটু হেলাতে চাচ্ছ। তাহলে ওই মিস্ত্রিরা কি করে, এখানে প্রথমে ওই টাইপের একটা জিনিস দেয়, দিয়ে এটাকে হ্যামার দিয়ে পিটিয়ে পিটিয়ে ভিতরে ইনসার্ট করে, তখন এটা ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকে। এই সব কাজে এটা ইউজ করে। এটার বাংলাটা হইলো কিলক। কিলক, কিলক, ঠিক আছে? কিলক, আমি লিখতে পারতেছি না, হ্যাঁ, কিলক। যাই হোক, তাহলে এই ওএস শেপ আমাদের ইয়েটা হয়ে যাবে, এই ডিপ্লেশন লেয়ারটা। এখন আমরা মেইন অপারেশনে আসি। এই শেপটা কেন এরকম হলো সেটা আমি এক্সপ্লেন করলাম। এখান দিয়ে এখন যেহেতু একটা কন্টিনিউয়াস পাথ আছে, এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে, আর কারেন্ট ফ্লো করেছে বলেই এখানে বিভিন্ন পয়েন্টে ভোল্টেজ ড্রপ আমরা পেয়েছি, ঠিক কিনা? এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে না? এই কারেন্ট ফ্লো করবে। ইলেকট্রন কোথা থেকে কোথায় যায়? ইলেকট্রন হচ্ছে সোর্স থেকে ড্রেনে, গুড, সোর্স থেকে ড্রেনে যাবে আর ইলেকট্রন। কারেন্টটা স্যার অপোজিট হয়। হ্যাঁ, ইলেকট্রনটা যাবে হলো সোর্স থেকে ড্রেনে। তাহলে কনভেনশনাল কারেন্ট কোন দিকে যাবে বলো? স্যার ড্রেন থেকে সোর্সের দিকে। ড্রেন থেকে সোর্সে। তাহলে এটাকে আমি ডিরেকশনটা ঠিক করে দেই। এটা দাঁড়াও 1 মিনিট, ড্রেন থেকে এটা সোর্সে যাবে, এই ড্রেন থেকে সোর্সে।
এইটার ডিরেকশনটা ঠিক করে দেই, এটা ড্রেন থেকে সোর্সে যাবে, ঠিক আছে? তাহলে এটা কারেন্টের ডিরেকশন হবে হলো, এটা কোথায় দিব? দাঁড়াও আর একটুখানি ঠিক করি। রাইট রোটেট করলে মনে হয় ভালো তো। হ্যাঁ এই রোটেট করে, করলে তো হবে এই রোটেট করে রাইট দিয়েছি, আপ করে এই দিলে নাকি? হবে। জি স্যার ঠিক আছে না এখন? না স্যার জি স্যার ঠিক আছে। ঠিক আছে, এই ঠিক আছে। দেখো এই শোনো, আমি উইন্ডোজ ওয়ার্ড 19 শুরু করেছি, তাহলে এটা ড্রয়িং খুব ঝামেলা করতেছে শুরুতে, বুঝতে পারছো? এটা ওয়ার্ড 19 আমার ল্যাপটপে এটা দিয়ে দিছে। আমরা তো এতদিন ছিলাম হলো, আমি ছিলাম 7-এ, 7 থেকে 10, 10 থেকে 16, মাঝখানে অনেক গ্যাপ আছে, সেগুলো অনেকে হয়তো ইউজ করে নাই। এটা 19, যার কারণে কখন যে কি হয়ে যায় এটা বলা যায় না। আচ্ছা, ধীরে ধীরে ইউজ টু হয়ে যাব। তাহলে এদিক দিয়ে যে কারেন্টটা ফ্লো করলো সেই কারেন্টটার নাম কি দেয়া যায় বলো তো? ড্রেন কারেন্ট। জি স্যার। ড্রেন কারেন্ট। তাহলে এই ড্রেন কারেন্টটাই হইলো ফেটের আউটপুট কারেন্ট, ঠিক আছে? ড্রেন কারেন্টটা কি? আউটপুট কারেন্ট। আউটপুট আর এখানে ভোল্টেজ কত? এই পয়েন্টে ভোল্টেজ কত হবে? VDS, ঠিক আছে? তাহলে এই ভোল্টেজটাকে বলা হবে আউটপুট ভোল্টেজ। এখন ইনপুটে আসো, এই ইনপুট যেটা দিয়ে কন্ট্রোল করা হয় সেটা হলো ইনপুট। এই গেট টার্মিনাল দিয়ে এটাকে কন্ট্রোল করা হচ্ছে, সেই জন্য এটাকে বলা হবে ইনপুট। আর এই কনফিগারেশনটার নাম কি হইতে পারে বলো দেখি একটু গেস করে? কমন কমন সোর্স, রাইট। এটা কমন ইমিটারের সাথে মিল হবে এবং এটা কমন সোর্স কনফিগারেশন, ঠিক আছে? এখন এখানে গেটের মধ্যে কি ভোল্টেজ দিয়েছি আমরা কোনো? নো, জিরো ভোল্টেজ। তাহলে গেটের যে জাংশনটা, এটা কি ফরওয়ার্ড বায়াস হলো না রিভার্স বায়াস হলো? রিভার্স। রিভার্স। তাহলে কারেন্টের ভ্যালু কি হবে? ন্যানো রেঞ্জে, ন্যানো এম্পিয়ার রেঞ্জে, তাই না? জি স্যার। ন্যানো এম্পিয়ার রেঞ্জে। আচ্ছা, এখানে শোনো, তোমরা কি জানো যে যেখানেই কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, যদি কারেন্ট ফ্লো করতে না পারে সেখানে একটা ফিল্ড ক্রিয়েট হয়। স্যার ওই যে ক্যাপাসিটরের মতো। হ্যাঁ, ক্যাপাসিটর না, যে কোনো জায়গায়, হ্যাঁ যে কোনো জায়গায় এটা ক্যাপাসিটর হতে পারে, এটা এয়ার স্পেস হতে পারে, ওপেন স্পেস হতে পারে, দুইটা কন্ডাক্টর হতে পারে, ঠিক আছে? অনেকটাই ক্যাপাসিটরের মতো। তাহলে যেখানে তোমার ভোল্টেজ কারেন্ট ফ্লো করাতে না পারবে সেখানে কি তৈরি হবে? ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তাই না? আচ্ছা, তাহলে এটাও ক্যাপাসিটরের মতোই। দেখো এখানে কি টাইপ? এন টাইপ। এন টাইপ। এন টাইপকে একটা কন্ডাক্টর চিন্তা করো। এন টাইপকে কি চিন্তা করবে? কন্ডাক্টর। কন্ডাক্টর। পি টাইপটা কি? অ্যানাদার কন্ডাক্টর। তো মাঝখানে ইলেকট্রোলাইট, এইটা এই ডিপ্লেশন, এই লেয়ারটাকে বলা হবে ইলেকট্রোলাইট। কারণ ইলেকট্রোলাইটের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করতে পারে না, এখানে যে ডিপ্লেশন রিজিয়ন আছে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না। তাহলে এখানে একটা ক্যাপাসিটর পেলাম না আমরা, রিভার্স বায়াসের, যেটাকে বলা হয় হ্যাঁ ডিপ্লেশন লেয়ার ক্যাপাসিটেন্স। তাহলে এখানে কি তৈরি হবে বলো? দুইটার মাঝখানে কি তৈরি হবে? একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। হ্যাঁ ঠিক আছে, চার্জ তৈরি হবে, এখানে চার্জ কিছু জমা হবে, এখানে কিছু চার্জ জমা হবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এখন এই ইলেকট্রিক ফিল্ডের কারণেই, ঠিক আছে, এই ইলেকট্রিক ফিল্ডের কারণেই এখান থেকে ইলেকট্রন গুলো সরে যাবে মেজরিটি কেরিয়ার, এই ডিপ্লেশন লেয়ারটা তৈরি হয়, তাই না? তোমাদের পিএন জাংশনে তোমরা পড়েছো যে ডিপ্লেশন লেয়ার কেন তৈরি হয়। এই ডিপ্লেশন লেয়ারের ভিতরে ফ্রি ক্যারিয়ার থাকে না, বাট কি থাকে? সেখানে তো ইলেকট্রিক ফিল্ড থাকে, তাই না? জি স্যার। বলো তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে? পি থেকে এন চ্যানেলের দিকে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে পি থেকে এন এর দিকে। এন এর দিকে। ইলেকট্রিক ফিল্ড পি থেকে না, উল্টা বলেছো বোধহয়, এটা এন থেকে পি এর দিকে। এন থেকে পি এর দিকে। এন থেকে পি এর দিকে। নেগেটিভের দিকে থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন থেকে এটা পি এর দিকে থাকে। হ্যাঁ, এন এ যেহেতু পজিটিভ ভোল্টেজ দিয়েছো, এটা এন থেকে পি এর দিকে হবে, ঠিক আছে? তাহলে কোথায় গেল? এইখানকার ভোল্টেজটা দিয়েই আমরা আগেই দেখেছি যে গেটের ভোল্টেজের মাধ্যমে এটার কারেন্টের ভ্যালুটাকে কম বেশি করা হবে, তাই না? কন্ট্রোল করা হবে। তাহলে কন্ট্রোল যে করছো তুমি আউটপুট কারেন্টকে, ইনফ্যাক্ট এটা কন্ট্রোল হচ্ছে কিসের মাধ্যমে? এটা কন্ট্রোল হচ্ছে তোমার ভোল্টেজের, সরি, ফিল্ডের মাধ্যমে। কার মাধ্যমে?
ফিল্ডের মাধ্যমে। ফিল্ডের মাধ্যমে, কারণ Field এর ইনপুটে কোনো মাধ্যমে। কারেন্ট ফ্লো করছে না, ইনপুটে প্রডিউস করেছি কি আমরা একটা ফিল্ড। এই ফিল্ডের ভ্যালু কম হবে, কখনো বেশি হবে। এই কম বেশি করে আমরা কি করব, এই কম বেশি করে আমরা কারেন্টের ভ্যালু কম বেশি করব, বুঝতে পেরেছো? সেই জন্য এই ট্রানজিস্টরটার নাম হয় ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। বুঝা গেল? জি স্যার। এটা কেন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর হলো? বিকজ দ্য আউটপুট কারেন্ট ইজ কন্ট্রোলড বাই দ্য ইনপুট voltage, and input voltage will produce a field, so this is called a field effect transistor. Output current is controlled by input electric field, ঠিক আছে? তাহলে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আমরা পেলাম, এখান দিয়ে কারেন্ট ফ্লো করতেছে সেটা আমরা পেলাম। আচ্ছা, এখান দিয়ে কারেন্টের ভ্যালু কি হবে, ফাইনাইট না ইনফাইনাইট? ফাইনাইট। ফাইনাইট। কেন? Finite. ভোল্টেজ কে, এই ভিডিএস কে চ্যানেলের রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে কারেন্ট পাওয়া যাবে। এখন মনে করো ধীরে ধীরে এই ভোল্টেজটা আমরা বাড়াচ্ছি, তাহলে ভিডিএস এর ভ্যালু ধীরে ধীরে কি হবে? বাড়বে। আচ্ছা, যদি বাড়ে তাহলে এখানকার কারেন্টের ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে। আইডি বাড়বে, বাড়বে। আচ্ছা, এটা বাড়ানোর সাথে সাথে এই ডিপ্লেশন লেয়ারের উইডথ বাড়বে না কমবে? স্যার বাড়বে। বাড়বে। তাহলে বলো তো চ্যানেলের রেজিস্ট্যান্স ধীরে ধীরে বাড়বে না কমবে? বাড়বে। 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 তাহলে চ্যানেলের রেজিস্ট্যান্সও ধীরে ধীরে যদি বাড়ে, কারেন্টও বাড়ছে, ভোল্টেজও বাড়ছে, রেজিস্ট্যান্সও বাড়ছে, সেই ক্ষেত্রে আমরা যদি এটা বাড়াই আর কারেন্টকে বাড়াই এবং কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটা গ্রাফ ড্র করি, একটা স্ট্রেট লাইন কি পাবো? কথাটা বোঝো নাই? স্যার না, বুঝছি স্যার। কারণ হচ্ছে আমাদের আর তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমাদের হ্যাঁ, সেই জন্য হবে না। তাহলে কি হবে, রেটটা কি কমে যাবে না বেড়ে যাবে, কারেন্টের ইনক্রিজের রেটটা? চিন্তা করে বলো তো। কমে যাবে। হ্যাঁ, কমে যাবে, কমে যাবে, কমে কারণ যাবে। রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। তাহলে এখন চিন্তা করো, ধীরে ধীরে এটা আমরা বাড়াচ্ছি, কারেন্ট বাড়তেছে, বাট একই রেটে বাড়ছে না, রেটটা কমে যাচ্ছে। তাহলে এই যে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে, এই যে, বুঝতে পারছো? এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। এখানে কিন্তু একটু স্লোপ আছে, শুরুতে স্লোপটা কম, বুঝতে পেরেছো? তাহলে বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, ধীরে ধীরে কারেন্ট বাড়তেছে বাড়তেছে, এক সময় কি হবে, এই ডিপ্লেশন লেয়ারের ওয়েট এত বেশি হয়ে যাবে যে একটা আরেকটাকে অলমোস্ট টাচ করে ফেলবে, পুরোপুরি টাচ করবে না, ঠিক আছে, অলমোস্ট টাচ করবে। আমরা এটা বলি যে চ্যানেলের ওয়েটটা মিনিমাম হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখন এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলের ওয়েটটা কি হবে, মিনিমাম হয়ে যাবে, রাইট, মিনিমাম হয়ে যাবে, চ্যানেলের উইডথ হবে তোমার মিনিমাম। আচ্ছা, মিনিমাম বলা হচ্ছে মানে কি, মানে হলো এর চাইতে যদি আর একটু ওয়েটটা বাড়ে, চ্যানেলের ওয়েটটা যদি আর একটু কমে, তাহলে চ্যানেলই থাকবে না। আচ্ছা, আমরা এখানে একটা ইকুইলিব্রিয়াম প্রডিউস হয় সেটা একটু বুঝে নেই ভালো মতো, যে একটা ডিপ্লেশন লেয়ার আর একটা ডিপ্লেশন লেয়ারকে টাচ করে না কেন? আচ্ছা, যদি টাচ করে ফেলে এখানে কি আর কোনো কারেন্ট ফ্লো করবে? না। আচ্ছা, কারেন্ট ফ্লো করবে না, গুড। আচ্ছা, কারেন্ট ফ্লো না করলে এখান এই পয়েন্টের ভোল্টেজটা কত, এই যে এখানকার ভোল্টেজটা কত? 0। 0। এখানকার ভোল্টেজটা কত? স্যার ম্যাক্সিমাম পুরোটাই নো, স্যার। 0 0 0, কারেন্ট ফ্লো করছে না, কারেন্ট 0, ঠিক আছে? তাহলে এখানকার ভোল্টেজও 0। তাহলে এখানে যদি 0 ভোল্টেজ আসে তাহলে কিন্তু পি এন জাংশনটা আর রিভার্স বায়াস থাকবে না। রিভার্স বায়াস না থাকলে ডিপ্লেশন লেয়ারের উইডথ তো থাকবে না, জি স্যার। তাহলে আবার কারেন্ট ফ্লো করতে শুরু করবে। তাহলে দেখো, কোনো অবস্থাতেই এখানে চ্যানেলের যে উইডথ, চ্যানেলের যে ক্রস সেকশনাল এরিয়া, সেটা 0 হতে পারবে না। কারণ 0 হলে, যেই কারণে এটা 0 হইলো, 0 হয়ে গেলে সেই কারণটাই আর থাকবে না। কারণটা কি? ডিপ্লেশন লেয়ার, ঠিক না? আবার বলি, কারেন্ট ফ্লো হচ্ছিল বলে বিভিন্ন পয়েন্টে ভোল্টেজ ড্রপ হচ্ছিল, পজিটিভ ভোল্টেজ, নাকি? জি স্যার। স্যার এটা কি অসিলেটিং পয়েন্টের মতো? আমি অসিলেটিং এর মধ্যে হবে, কিন্তু অসিলেটিং হবে না কেন সেটা আমি পরে বলতেছি। আগে অসিলেটিং বুঝেছো কিনা সেটা বলো। জি স্যার।
ঠিক আছে, অসিলেটিং, গুড। তাহলে অসিলেটিং বোঝার জন্য কারেন্ট ফ্লো করছিল বলে এখানে বিভিন্ন পয়েন্টে কি তৈরি হচ্ছিল, ভোল্টেজ তৈরি হচ্ছিল, আর এই ভোল্টেজ হলো বলেই এই ডিপ্লেশন লেয়ারটা আমরা পেলাম, তাই না? এখন মনে করো একটা ডিপ্লেশন লেয়ার আর একটা ডিপ্লেশন লেয়ারকে টাচ করে ফেললো এইভাবে, তাহলে কারেন্ট ফ্লো কি হয়ে গেল? জিরো হয়ে গেল। তো কারেন্ট ফ্লো জিরো হওয়ার সাথে সাথে এখানকার ভোল্টেজ গুলো কি হয়ে গেল? জিরো জিরো হয়ে গেল। তাহলে এখানে জিরো হয়ে যাওয়ার সাথে সাথে তোমার কি হবে, ডিপ্লেশন লেয়ারের উইডথটা আবার কমে যাবে, জিরো হয়ে যাবে তা বলবো না, ডিপ্লেশন লেয়ারের উইডথটা ওই যে কমে যাবে, মানে ওপেন হয়ে যাবে সে। আগে তো এইসব অপারেশনে তো এরকম অসিলেশন চিন্তা করতে হয় নাই আমাদের, এখান দিয়ে তো কারেন্ট ফ্লো করতেছে, একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করতেছে, এখানে ডিপ্লেশন লেয়ারের উইডথ একটা ফিক্সড হয়ে আছে, এখানে চ্যানেলের যে রেজিস্ট্যান্সটা হয়েছে সেই রেজিস্ট্যান্স দিয়ে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ড্রেন কারেন্ট ফ্লো করছে। এখানে কি কোনো অসিলেশন চিন্তা করতে হচ্ছে যে একবার কম হচ্ছে, বেশি হচ্ছে, কম হচ্ছে? না। তাহলে অসিলেশনের কোশ্চেনটা কখন আসতেছে? যখন দুইটা হচ্ছে টাচ করে ফেলবে, টাচ করে যাচ্ছে। আচ্ছা, এখন যদি সে টাচ না করে তাহলে কি অসিলেশন আসবে? না, না অসিলেশন আসবে না। আসবে ঠিক না। আছে। আচ্ছা, এই সাইকেল কে কে চালাতে পারো বলো দেখি? মেয়েরা কেউ পারো নাকি সাইকেল চালাতে? স্যার জি স্যার, হ্যাঁ, গুড। জি আচ্ছা, ছেলেরা অনেকেই পারে, হয়তো ম্যাক্সিমামই পারে। যখন তোমরা সাইকেল চালাতে শিখেছো, আমি জানি না তোমরা এইভাবে চিন্তা করেছো কিনা, না করলেও কাজটা এইভাবেই করো। সেটা হলো, সাইকেল যদি বাম দিকে পড়ে যেতে শুরু করে, তখন আমাদের এর যে হাতলটা আছে, হ্যান্ডেলটা আছে, এটা ডান দিকে ঘোরাতে হয়, জি স্যার। তাই না? বাম দিকে পড়ে যেতে শুরু করলে ডান দিকে ঘোরাতে হয়, ঘোরালে আবার এটা ডান দিকে ফিরে আসে। আবার যদি একটু ডান দিকে বেশি চলে যায়, তখন কোন দিকে ঘোরাতে হবে? বাম দিকে। বাম দিকে। সেই জন্য বাম যখন দিকে। তুমি প্রথম শিখেছো, তখন কিন্তু তোমার এই হাতল খুব কাঁপছে, একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে, ঠিক কিনা? জি জি স্যার। স্যার, হ্যাঁ, অনেকে যারা এটা খেয়াল করেছো, কিন্তু যখন শিখে ফেলেছো তখন সোজা রাখা যায়। তখন সোজা রাখে। তখন কেন সোজা রাখো, কিভাবে রাখো? এখানেও কিন্তু সেই ইকুইলিব্রিয়াম আছে, ঠিক আছে? তোমার সেন্টার অফ গ্র্যাভিটি যদি ডানে সরে যায়, তাহলে তোমার অবশ্যই ওই সামনের চাকা বামে ঘোরাতে হবে, তা নাহলে তুমি পড়ে যাবে। কিন্তু এখানে একটা ইকুইলিব্রিয়াম হয়ে যায়, তাহলে যে কোনো জায়গায় এরকম অসিলেটিং আসে, আসলে অসিলেট করে না, তারা ইকুইলিব্রিয়ামে যায়। বুঝতে পেরেছো? যেমন তুমি সাইকেল চালানোর সময় এটা ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো, এই চ্যানেলের উইডথ কখনোই জিরো হবে না, এটা কি হবে বলো? মিনিমাম হবে। পিঞ্চ অফ, এই সিচুয়েশনটাকে কি বলা হয়? পিঞ্চ অফ। পিঞ্চ অফ এটা একটা মিসনোমার। পিঞ্চ অফটা কি? নামটা ঠিক হয়নি, মিসনোমার। কেন? কারণ একটা আরেকটাকে পিঞ্চ করে না, একটা ডিপ্লেশন লেয়ার আরেকটা ডিপ্লেশন লেয়ারকে কি করে না? পিঞ্চ। পিঞ্চ অর্থ কি? খোসা দেওয়া। হ্যাঁ, খোঁচা দেয়া, চিমটি কাটা। হ্যাঁ, চিমটি কাটা মানে একটা আরেকটাকে টাচ করা। তাহলে নামটা যদিও পিঞ্চ অফ, বাট the depletion layers will not touch each other, ঠিক আছে? তাহলে কি হবে? চ্যানেলের উইডথটা মিনিমাম হবে, ঠিক আছে? আচ্ছা, মিনিমাম হয়ে গেল। এই মিনিমাম হয়ে যাওয়ার সময় যেই কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে, সেই কারেন্টটাই হলো ম্যাক্সিমাম কারেন্ট, এবং সেই কারেন্টের একটা নাম আছে। কারেন্টের নাম কি? কারেন্টের নাম হলো আইডিএসএস। কি নাম? আইডিএসএস। আইডিএসএস। এটার মানে ওয়ার্ডটা কি, এর নামটা কি অ্যাকচুয়ালি? এটা ড্রেন টু সোর্স স্যাচুরেশন কারেন্ট, অথবা এটা ড্রেন কোথায় সোর্স ছিল? স্যাচুরেশন কারেন্ট। তার আমি একটু নামটা দেখিয়ে নেই, কোশ্চেন তো করবাই। উপরের পেজে ছিল, দেখো কোথায় যেখানে আছে। লাস্ট সেকেন্ড লাস্ট লাইন। ড্রেন সোর্স স্যাচুরেশন কারেন্ট, এই যে এই যে এই যে এই যে স্যাচুরেশন কারেন্ট, এন্ড ডিনোটেড বাই এই যে ড্রেন সোর্স স্যাচুরেশন কারেন্ট। আচ্ছা, কারেন্টটা কোথা থেকে কোথায় যাচ্ছে? ড্রেন টু ট্রেন সোর্স। থেকে ড্রেন থেকে ড্রেন থেকে source। সোর্সে। আর যেটা বললাম যে দিস ইজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট, কারেন্ট আর বাড়বে না, তাহলে এটাকে কি বলা হবে? স্যাচুরেশন কারেন্ট। সেই জন্য এর নাম দেওয়া হলো ড্রেন সোর্স স্যাচুরেশন কারেন্ট। আচ্ছা, কোশ্চেন বলো, কে যেন কোশ্চেন করতে চাচ্ছে। স্যার স্যার এটা এখানে তো আমরা স্যার আমরা এটা তো হচ্ছে মানে পাশ থেকে ভিউটা দেখতেছি স্যার, এখানে টপ ভিউটা কেমন হতে পারে কিসের টপ ভিউটা? স্যার? ও, এই ইসের পিঞ্চপের। জি স্যার। পিঞ্চপের ইয়েটা হলো, তুমি এইটা দিয়ে দেখাই তাহলে। এই যে এইটাকে চিন্তা করো, এটা টপ ভিউ, এখান থেকে বোঝা যাচ্ছে টপ ভিউটা?
এই যে এটা হলো টপ, চ্যানেলের এটা হলো টপ, বুঝো নাই? না স্যার, একেবারে স্যার স্যাচুরেশন অবস্থায় টপ ভিউটা। স্যাচুরেশনে যাবো, তুমি এটা বুঝেছো কিনা যে কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট নিচের দিকে যাচ্ছে, এই নিচের দিকে যাচ্ছে, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে। ও পারলাম না তো ড্র করতে, না হলো না। স্যার লাইন দিতে হবে মনে হয়। হ্যাঁ লাইনে যেতে হবে। এই তাহলে কারেন্ট নিচের দিকে যাচ্ছে, এই নিচের দিকে যাচ্ছে। এই দেখছো 19-এ কি করে, আমাকে সোজাভাবে লাইনও ড্র করতে দেয় না, ওর মতো কন্ট্রোল নিয়ে নিছে, ঠিক আছে? এদিকে যাচ্ছে, এদিকে যাওয়ার পথে এখানে যে ক্রস সেকশনাল এরিয়াটা দুইটা ডিপ্রেশন লেয়ারের মাঝখানে, সেটা কি রেক্টেঙ্গুলার না? জি স্যার। এখানে একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশনাল এরিয়া আছে, তাই তো? আমি একটু এঁকে দেখাই রেক্টেঙ্গুলার ক্রস সেকশনটা। এই ক্রস সেকশনাল এরিয়াটুকু আমার এখন ইসে ফেস করতেছে, এই ক্রস সেকশনাল এরিয়াটুকু সে ফেস করতেছে কে? কারেন্ট। কারেন্ট এই এরিয়াটুকু ফেস করছে, ঠিক কিনা? জি স্যার। এই এরিয়াটুকু ফেস করতে। এখন যখন এটা ওএস শেপ হয়ে যাবে, ঠিক আছে, এটা যখন ওএস শেপ হয়ে যাবে তখন এই লেয়ারটা আরো কাছে চলে আসবে না? এই ডিপ্লেশন লেয়ারটা আরো কাছে চলে আসবে, তাই না? এই উপরের দিকে। তখন ডিপ্লেশন লেয়ারের উইডথটা হয়ে যাবে এই পর্যন্ত, তখন চ্যানেলের উইডথটা হয়ে যাবে হয়তো এখানে এইটুকু। এটা একটু চিন্তা করে নাও, আমি আঁকি নাই বাকিটা। এইটুকু হয়ে যাবে কেন? এই ডিপ্লেশন লেয়ারটা, দুইটা ডিপ্লেশন লেয়ার চ্যানেলের দিকে মুভ করেছে, জি স্যার। সেটা তাহলে ক্রস সেকশনাল এরিয়াটার যে আমি বলছিলাম যে এর উইডথটা কমে যাচ্ছে, চ্যানেলের উইডথটা কমে যাচ্ছে, দেখো উইডথটাই কমতেছে, তাই না? স্যার আমার প্রশ্নটা হলো স্যার, এটা কি মানে এভাবে রেক্টেঙ্গুলার টাইপের হবে নাকি স্যার একটু ভিন্ন রকম চাপা একটু ইয়া হবে? হ্যাঁ না, এটা রেক্টেঙ্গুলার, ফিজিক্যালি যদি এরকম Exact রেক্টেঙ্গুলার geometric থাকে aspect. একটু রেক্টেঙ্গুলারই তো হবে, জি একটু স্যার। রেক্টেঙ্গুলারই তো হওয়ার কথা। দাঁড়াও এটাকে নিয়ে যাই, এটা দেখি কপি করতে পারি কিনা। এই ভেঙে টেঙে আসছে আর কি, কপি হয়েছে। এখন আমাদের কি করতে হবে, এইটাকে ডিপ্লেশন লেয়ারের উইডথটা বাড়াইতে হবে, তাই না? দেখি এটা হয় কিনা। এই ডিপ্লেশন লেয়ারের উইডথটাকে বাড়াতে হবে, তাহলে ডিপ্লেশন লেয়ারটা তখন কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে, এই দেখো এরকম হয়ে যাবে। এরকম হলে এটাও তখন ওদিক দিয়ে ইনক্রিজ করবে, এই যে এই লাইনটা, এটাও ওদিক দিয়ে ইনক্রিজ করবে, এই যে এরকম হবে, ঠিক কিনা? জি স্যার। এই যে এখন যেরকম হলো এরকম হয়ে যাবে না ওইদিকে? জি স্যার। এই তাহলে চ্যানেলের লেংথ আগের চাইতে কমলো না বাড়লো? এটা আবার অভ্যাস একটা যেন কি আছে, বুঝতে পারছো? চ্যানেলের উইডথটা আগের চাইতে বেড়ে গেল, কমে গেল না? দেখো কমে গেল জি স্যার। জি হ্যাঁ স্যার। কমে গেল। কমে গিয়েছে। তাহলে এইভাবে ওয়েস শেপ হয়েই তো ধীরে ধীরে সে বাড়বে নাকি? জি স্যার। জি স্যার। ওয়েস শেপ কি এক জায়গায় হবে না সব জায়গায় হবে? মানে বলতে এই সব যে জায়গায় হবে। সব জায়গায় হবে, তারপরে ধীরে ধীরে এরকম হতে থাকবে, এই যে এরকম হতে থাকবে, বুঝতে পেরেছো? এই যে এক সময় এটা মিনিমাম যখন হবে তখন এই যে এরকম শেপটা হবে আর কি। এই যে ধীরে ধীরে কি হচ্ছে, আমার চ্যানেলের ক্রস সেকশনাল এরিয়া কমতেছে, কারণ চ্যানেলের উইডথ কমতেছে, ঠিক আছে? দেখো এই যে এদিকে উইডথটা কমতেছে, তাহলে পিঞ্চ অফে গিয়ে একটা আরেকটাকে অলমোস্ট এরকম টাচ করে ফেলবে, এই এরকম টাচ করে ফেলবে, এই একেবারে মিনিমাম হবে, লেগে যাবে না, মিনিমাম হবে, এরকম হবে, ঠিক আছে? আরো আরো কাছাকাছি চলে আসবে। তাহলে এটা হলো 3 ডাইমেনশনালি এটা হয়, ঠিক আছে? আর আমরা যে এই যে স্ট্রাকচারটা ড্র করেছি না, প্র্যাকটিক্যালি এরকম করাও হয় না, প্র্যাকটিক্যালি তো আবার অন্য জিনিস করা হয়। তাহলে বইয়ে এগুলাই পড়ানো হয়, যা আছে তাই। জি তুমি কি অ্যান্সারটা পেলে? স্যাটিসফাইড নাকি না? জি স্যার। জি স্যার, আচ্ছা স্যাটিসফাইড স্যার। ঠিক আছে, তাহলে আমরা কোথায় যেন ছিলাম? আমরা ছিলাম হলো আইডিএসএস। স্যার এখানে ফিল্ড কি স্যার ডিভাইসের ভিতর একটা তৈরি হয়েছে না দুইটা? দুইটা, দুই পাশে দুইটা। তাইলে স্যার দুইটা ফিল্ড তো কখনো কাউকে ওভারল্যাপ করবে না, না মানে স্যার ওভারল্যাপ তো করতেছে না, কারণ ওই যে পিঞ্চ অফ হচ্ছে না, হলেও তো টাচ করতেছে না।
ফিল্ডের পার্সপেক্টিভে যদি দেখি স্যার, তাইলে হ্যাঁ। কেন ওভারল্যাপ করতেছে না? মানে ফিল্ড কেন ওভারল্যাপ করতেছে না? ফিল্ড ওভারল্যাপ করবে কিনা সেটা একটু না চিন্তা করে বলা ওই ঠিক হবে না। পর্যন্ত তো যাবে না মনে হয় না? ইলেকট্রিক ফিল্ড, এটা একটু খুব চিন্তা না করে তো এমনিতে মুহূর্তে বলা যায় না, কারণ কোনো বইয়ে কোথাও তো কেউ কোনো এরকম কোশ্চেন করে নাই। ইলেকট্রিক ফিল্ড ওভারল্যাপ করলে করতেও পারে, ঠিক আছে, কিন্তু ডিরেকশন তো ভিন্ন হবে, তাই না? জি স্যার, তাহলে লজিকটা এরকম যে যেই এই পয়েন্টে ভিন্ন হইলে ওখানে জিরো হবে। হ্যাঁ, জি স্যার, যে পয়েন্টে ওভারল্যাপ করবে ওই পয়েন্টে স্যার মানে বিপরীত হওয়াতে নিউট্রাল হয়ে যাবে। নিউট্রাল হয়ে যাবে। আচ্ছা, স্যার। ঠিক আর আছে, স্যার, তাহলে যেখানে এই শোনো, যেখানে ইয়ে থাকলো, চ্যানেল থাকলো, সেখানে ফিল্ড থাকতেছে না, মানে স্যার ওভারল্যাপ করতেছে কিন্তু মানে রেজাল্টেন্ট জিরো হচ্ছে। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ। আর স্যার আরেকটা কনফিউশন স্যার, মানে এই ড্রেন থেকে সোর্সের ভিতরে যে পথটা, হ্যাঁ, এইটাতে স্যার রেজিস্ট্যান্সটা কি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড? না, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না। এইখানে রেজিস্ট্যান্সটা হলো তোমার কম, এখান দিয়ে রেজিস্ট্যান্সটা বেশি, এখান দিয়ে একেবারেই বেশি, এগুলোর মধ্যে রেজিস্ট্যান্স নাই বললেই চলবে। তাইলে স্যার ওই যে ওই নিচের চিত্রে যে আমরা ওই তিনটা রেজিস্ট্যান্স দিয়া রিপ্রেজেন্ট করলাম, সেটা তো জাস্ট বুঝার জন্য, ঠিক আছে। যদি আমাদের ওই তিনটা দিয়ে তিনটার ইফেক্টেই এখানে ড্র করতাম, তাহলে তো এখানে তিনটা স্টেপ দিতাম, বুঝো নাই? স্যার এটা ক্লিয়ার হই নাই স্যার। ক্লিয়ার হয় নাই? আমরা যে বলেছিলাম একবার যে থেকে একবার এই যদি- সরো, তিনটা ইকুয়াল দিয়েছিলাম যে, সেই সেন্টেন্সটা আমি তোমাদের পড়ে শোনাই। দাঁড়াও, তিনটা রেজিস্ট্যান্স যে দিলাম, সেই কথাটা কি? সেই কথাটা হলো এই যে এখানে লেখা আছে কোথাও, টু আন্ডারস্ট্যান্ড দিস let us represent the continuous resistance of the channel by three equal discrete resistance. এটাকে আমরা যেহেতু বোঝার জন্য রিপ্রেজেন্ট করলাম, বুঝতে পেরেছো? আচ্ছা, ইকুয়াল তো হইতেও পারে, তিনটা ইকুয়াল হতেও পারে। কেন ইকুয়াল হবে? এখানকার দূরত্বটা একটু কম দিব, আর এই যেখান দিয়ে রেজিস্ট্যান্স কম সেখানকার দূরত্ব বেশি দিব। স্যার এটা স্যার আরেকবার স্যার যদি একটু বলতেন। এই শোনো, তিনটার উইথ যদি সেম করে দিই কোনোভাবে, না না, তাহলে ওয়েট তো সেম নাই, এই উইথ সেম নেই, ওয়েট সেম নেই। এখানে ওয়েট তো এখান দিয়ে কম, এখান দিয়ে বেশি। আমি বলতেছি এখানে যতটুকু রেজিস্ট্যান্স এখানেও ততটুকু রেজিস্ট্যান্স, তাহলে এখান থেকে এখানে ডিসটেন্সটা আমি বেশি নিব। রেজিস্ট্যান্স কিসের উপরে ডিপেন্ড করে বলো? রেজিস্ট্যান্স ডিপেন্ড করে ডিসটেন্সের উপরে, আর কি ক্রস সেকশনাল এরিয়ার উপরে। উপরে ক্রস সেকশনাল এরিয়া, নিচে না ভুল বললাম, নিচে ক্রস সেকশনাল এরিয়া, উপরে ডিসটেন্স, তাই না? এই রেজিস্ট্যান্স সমান কি? আর ইজ ইকুয়াল টু সিগমা এল বাই এ, না? এল বাই, জি স্যার। তাহলে নাকি এই ভুল বললাম নাকি? এল বাই এ। হ্যাঁ, তাহলে এখানে ক্রস সেকশনাল এরিয়াটা খুব ছোট, তাই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্সটা আমি কম দিব, জি স্যার। আর এখানকার এরিয়াটা বেশি, তাহলে এখান থেকে এখানে ডিসটেন্সটা আমরা বেশি দিব, তাহলেই তো ইকুয়াল হবে। আমরা ধরে নিলাম এমন কিছু পয়েন্ট যেখানে রেজিস্ট্যান্স গুলো সমান। মানে স্যার সোর্স থেকে ড্রেনের দিকে মানে এমন একটা সিলিন্ড্রিক্যাল শেপ কল্পনা করতেছি, মানে সিলিন্ড্রিক্যাল না, কিন্তু আবার ওই যে রেক্টেঙ্গুলার শেপ, এখানে বুঝে আসলাম। হ্যাঁ জি স্যার, মানে ওই ফার্স্ট টু লাস্ট ক্রস সেকশনাল এরিয়া সেম। হ্যাঁ, ক্রস সেকশনাল, ফার্স্ট টু লাস্ট ক্রস সেকশনাল এরিয়া সেম কেন বললা? ওই যে ইকুয়াল ধরতে চাই এই কারণে। না 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 না, ক্রস সেকশনাল এরিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কিন্তু আমি পয়েন্ট গুলো এক একটা এক এক ডিসটেন্সে নিয়েছি, ইকুয়াল ডিসটেন্সে নেই নাই। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আবার একটু একে দেখাই। স্যার এখানে কি ম্যাটেরিয়ালটার সিগমাটা সেম সব জায়গায়? হ্যাঁ, সিগমা সেম। এই দেখো দেখো করে হচ্ছে আমাদের এয়ার চেঞ্জ হচ্ছে, রাইট। তোমার এরকম ছিল ইয়েটা, আরে কেন ড্র করতে দেয় না আমাকে? ড্র নো, দাঁড়াও, আর একটা নিউ ফাইল ক্রিয়েট করে নেই। না, এখানে হলো এইরকম একটা ক্রস সেকশনাল এরিয়া পাচ্ছ তোমরা চ্যানেলের। আমি চ্যানেলটাকে ড্র করতেছি। হ্যাঁ, চ্যানেলের ক্রস সেকশনাল এরিয়াটা হলো এরকম, এই উপর দিক দিয়ে হলো তোমার কম, আর নিচের দিক দিয়ে হলো বেশি,
এটা বুঝেছো কিনা দেখো, চ্যানেলের ক্রস সেকশনাল এরিয়াটা হলো এরকম, ঠিক না? জি স্যার। জি স্যার। তাই না? এটা বুঝে গেল কি? জি স্যার। জি স্যার, এটা বুঝেছি। এই যে এখানে এইটাকে, জি স্যার, এটা এটা তো বুঝেছি। হ্যাঁ, এই যে কোনটা দিয়ে যেন বুঝাইলাম, এই যে এটা দিয়ে, যে এটা ধীরে ধীরে সরে গেল। আচ্ছা, এখন এটা যদি হয়, তাহলে যদি এই মেটেরিয়ালের তোমার সিগমা সেম হয় সব জায়গায়, তাহলে তুমি এখান থেকে ডিস্টেন্স গুলো তুমি যদি এইভাবে চিন্তা করো, যে এখান থেকে ডিস্টেন্স নিলাম একটা এখানে, আর একটা ডিস্টেন্স নিলাম হলো এখানে, আর একটা ডিস্টেন্স নিলাম এখানে, বলো তাহলে এখান স্যার, থেকে, যেখানে এরিয়া বেশি সেখানে লেন্থটা কম নিব। হ্যাঁ না উল্টা বলছি, উল্টা, সরি, হ্যাঁ ঠিক বলছো, এই মেয়েটা আমাকে হেল্প করছে, রাইট। এইখানে হবে লেংথটা বেশি, আর এখানে হবে লেংথটা কম, কম। এই তাহলে এখান থেকে এখানে লেংথ কি, এল এর ভ্যালু বেশি, ক্রস সেকশনাল এরিয়াও বেশি, তাহলে ধরে নিচ্ছি এখানে রেজিস্ট্যান্স আ, এখানে এরিয়ার ভ্যালু একটু কম, এল এর ভ্যালু এল এর ভ্যালুটাও কম, একই সব রেশিওতে মিলে যদি, একই রেশিও থাকবে। তাহলে তাহলে এটা ধরাতে সমস্যাটা কি তোমার? তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স হবে, এখানে একটা রেজিস্ট্যান্স হবে, এখানে একটা রেজিস্ট্যান্স হবে, তাহলে এই তিনটা রেজিস্ট্যান্স আমি সমান ধরছি। আমার নিতে কিন্তু পারবো। কিন্তু সব জায়গায় রেজিস্ট্যান্স কি সমান না, যদি ইকুয়াল ডিস্টেন্সে যাও সব জায়গায় রেজিস্ট্যান্স সমান না। তার মানে তাহলে এখানে একটা সমান পয়েন্ট, হবে না। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, সব পয়েন্টে যদি তুমি ইকুয়াল রাখো তাহলে রেজিস্ট্যান্স সমান না। সমান না। হবে না। আর সেই জন্যই তোমার কি হবে, ইকুয়াল ডিস্টেন্সে যাচ্ছি আমরা এখন, এই যে ধীরে 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 উপরের দিকে যাচ্ছি, ধরো 1 মিলিমিটার করে আগাও, 1 মিলিমিটার করে আগাও, তাহলে প্রতি মিলিমিটার উপরে গেলে সেখানে ভোল্টেজ ড্রপ কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই জন্য এটা এরকম এরকম শেপ হলো, ঠিক আছে? আর কি কোশ্চেন আছে বলো? সব পয়েন্টের রেজিস্ট্যান্স কি হলো না, সমান হলো না, তাই তো? আর আমরা কোথায় সমান চলে হলো। আসছি, আমরা আইডিএসএস এ চলে আসছি, তাই না? ড্রেন সোর্স স্যাচুরেশন কারেন্ট, আর সাথে কি বললাম জানো, আর স্যার জি পিঞ্চ অফ, দেওয়ার লজিকটা জানি কি ছিল স্যার? সরে ওই গেটে স্যার 0 দিলাম যে। জিরো দিলাম কারণ গেটে ফরওয়ার্ড বায়াস করা যাবে না, ফরওয়ার্ড বায়াস করলেই তোমার কি হবে, এটা কারেন্ট ফ্লো করবে। আমরা চাই না যে এখানে কারেন্ট ফ্লো হোক, কারেন্ট ফ্লো হইলে ফিল্ড থাকবে না, ফিল্ড থাকলে না থাকলে এটার ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর হবে না, এটা হয়ে যাবে আবার বিজেটির মতো, ঠিক আছে? এটা কাজই করবে না। তাহলে স্যার সব সময় এটাতে 0ই রাখবো? জিরো রাখবো না, রিভার্স বায়াসও করবো আমরা একটু পরে, আচ্ছা ঠিক আছে? স্যার, ফেটের কি তাহলে দুইটা জাংশনই রিভার্স বায়াস করে রাখি আমরা? হ্যাঁ ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো বলো, সামারি করো, আমরা কি কি পড়েছি? আমরা আমাদের পিঞ্চ অফ পর্যন্ত চলে গিয়েছি, পিঞ্চ অফে যে কারেন্টটা পেলাম সেই কারেন্টের নাম দিয়েছে কি, আইডিএসএস। আর আইডিএসএস টা কেন বলা হলো, যে কারণ এটা ড্রেন থেকে সোর্সে ফ্লো করছে, আর এটাই হলো ম্যাক্সিমাম কারেন্ট, সেই জন্য এটাকে বলা হবে কি, ড্রেন টু সোর্স স্যাচুরেশন কারেন্ট। আচ্ছা, যখন পিঞ্চ অফ, হ্যাঁ যখন পিঞ্চ অফ হলো, ফিল্ডটা কি ডিভাইসের বাইরে মানে যাবে স্যার, নাকি স্যার ডিভাইসের ভিতরেই থাকবে? কোনটা কি, এই ফিল্ডটা ক্রিয়েট হলো যে ডিভাইসের বাইরে পর্যন্ত আসবে? কোন বাহিরে, কোথায়, কোন দিক দিয়ে, কোন দিকে দেখা, মানে দাঁড়াও তোমার কোশ্চেনটাকে আমাকে বুঝতে হবে। এই তো হলো আমাদের ডিভাইস, তাহলে তুমি ডিভাইসের বাহিরে বলতে কি বুঝাচ্ছ? এইটা মনে করো আমাদের ডিভাইস, এই না, এই হলো আমাদের ডিভাইস, এখানে ফিল্ড তৈরি হচ্ছে, তাই তো? এখানে জি, ফিল্ড স্যার। তৈরি হচ্ছে, ফিল্ড এই থাকতেছে junction কোথায়, গুলোতে field করবো। ফিল্ড থাকতেছে এই যে এই জায়গায়, ভিতরেই থাকবে। এইটুকুর মধ্যে থাকবে ফিল্ড, তাই না? এই জায়গাটুকু জাংশনের মধ্যে শুধু, এখানে যে ডিপ্লেশন লেয়ার থাকবে সেই ডিপ্লেশন লেয়ার টুকুর মধ্যে ফিল্ড থাকবে, এই ডিপ্লেশন লেয়ার, আচ্ছা। এইটুকুর মধ্যে ফিল্ডটা থাকবে। এখন বলতে পারো তাহলে এখানে কেন থাকবে না? এইটাকে যদি আমি, এটা পি টাইপ না, জি স্যার। তাহলে পি টাইপ যদি এটাকে আমি চিন্তা করি, এই একটা কন্ডাক্টর চিন্তা করি, কন্ডাক্টরের ভিতরে কিন্তু ফিল্ড থাকে না, ইলেকট্রিক ফিল্ড থাকে না, কোনো একটা কন্ডাক্টরের ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড, স্যার ওইখানের ফ্রি ইলেকট্রন গুলা একটা ফিল্ড তৈরি করে না? ফ্রি ইলেকট্রন গুলো মেজেরা ইকুয়ালি, মানে রেজাল্টেন্ট ফিল্ড থাকবে না, কারণ রেজাল্টেন্ট ফিল্ড থাকলেই তো ইলেকট্রন ফ্লো করে যাবে, তাহলে ইলেকট্রন বা পজিটিভ হোল তো এখানে থাকতেই পারবে না। আচ্ছা। তুমি যদি মনে করো একটা কপার কন্ডাক্টর আছে, তার ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে কিভাবে হবে? ইলেকট্রিক ফিল্ড থাকলেই তো কারেন্ট ফ্লো করতে শুরু করবে, ঠিক আছে? জি, মানে স্যার রেজাল্টেন্ট ফিল্ড নাই? রেজাল্টেন্ট ফিল্ড, হ্যাঁ রেজাল্টেন্ট ফিল্ড,
এমনিতে তুমি যে আবার এর ভিতরে যাও, অ্যাটমের ভিতরে চলে যাও, ইলেকট্রন আছে, তার চতুর্দিকে ফিল্ড আছে, সেটা ঠিক আছে। কিন্তু আমরা এই যে রেজাল্টেন্ট যে ফিল্ড বলতেছি, মেটেরিয়ালের ফিল্ড, আমরা এখানে যেই লেভেলের ফিল্ড নিয়ে ডিসকাস করছি সেই রকম ফিল্ড এখানে থাকবে না। আর এখানে কি আছে, একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের মধ্যে কোনো ফিল্ড থাকবে না, এখানেও কোনো ফিল্ড থাকবে না। তাহলে ডিভাইসের বাইরে তো ফিল্ড আসলো না, জি স্যার, মানে দুইটা ফিল্ডই স্যার ভিতরেই আছে। ভিতরে থাকবে, শুধু ডিপ্লেশন লেয়ার গুলোর মধ্যে ফিল্ড তৈরি হবে, ঠিক আছে। আর এগুলো ইনফ্যাক্ট এত ছোট হয়, আমরা বলতে পারবো তখন সারফেস থেকে ফিল্ডটা চ্যানেলের দিকে আছে। জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলো পিঞ্চ অফ যে হলো সেটা কোন পোরশনে প্রথম হলো? এখানে হলো না? জি জি স্যার, স্যার। জি স্যার, এখন এইখানকার রেজিস্ট্যান্সটা কি আছে? একেবারে মিনিমাম, জি স্যার, তাই না? জি এই স্যার, পয়েন্টের রেজিস্ট্যান্সটা এখন মিনিমাম, কিন্তু এই সব জায়গার রেজিস্ট্যান্স কিন্তু বেশি এই পয়েন্টের চাইতে, জি স্যার, ঠিক কিনা? জি স্যার, তাহলে তুমি চিন্তা করো যে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, তারা সিরিজে কানেক্টেড, মাঝখানে একটা রেজিস্ট্যান্সের ভ্যালুটা একটু বেশি, এটা বেশি, অনেক বেশি। তাহলে যোগফল কার সমান হবে? অ্যাপ্রক্সিমেটলি এটার সমান হবে নাকি? জি স্যার, জি স্যার। তাহলে এখন তুমি এখানকার ভোল্টেজ আরো বাড়িয়ে দিয়েছো। ধরো এই পয়েন্টের পরে, কোন পয়েন্টের পরে? এই যে এখানে যেই পয়েন্টটা এখন তৈরি হলো, এই যেটা পিঞ্চ অফ হয়ে গেল, এই পিঞ্চ অফের যে ভোল্টেজটা তৈরি হলো, ভিডিএস এর যেই ভ্যালুর জন্য এই পিঞ্চ অফ হবে, মানে চ্যানেলের উইথ মিনিমাম হবে, সেই ভোল্টেজটাকে বলা হবে ভিপি। ভিপি মানে কি? জি পিঞ্চ অফ ভোল্টেজ। ভিপি মানে স্যার, বলতে পিঞ্চ অফ ভোল্টেজ। এখন তুমি যদি এই গ্রাফটার কথা চিন্তা করো, এই এক্স অ্যাক্সিসে কি আছে? ভিডিএস, আর ওয়াই অ্যাক্সিসে আছে হইলো তোমার আইডি। পিঞ্চ ID অফের পরেও আমি ভিডিএস এর ভ্যালু কি করতেছি? বাড়াচ্ছি। বাড়াচ্ছি, এইখানে এটা বাড়ানোর পরে কি হবে? এটা বাড়ানোর পরে এই যে যেই জায়গাটুকু মিনিমাম ছিল, পিঞ্চ অফ রিজন যেই জায়গাটুকুর মধ্যে ছিল, সেটা লম্বা হইতে থাকবে। সেটা লম্বা হলে কি হবে? এখানে যে একটা ছোট রেজিস্ট্যান্স ছিল, এর নিচেও আরেকটা, মানে লার্জ ভ্যালুর রেজিস্ট্যান্স ছিল, এর নিচেও আরেকটা লার্জ ভ্যালুর রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে। জি কথাটা স্যার। কি বোঝা গেল? এটা লম্বা হলো, এই জিনিসটা লম্বা হয়ে গেল। এখন পিঞ্চ অফটা এখন লম্বা হলো। আগে ছিল পিঞ্চ অফটা কোথায়? এটাতে তো ড্র করা যাচ্ছে না, এইখানে। আগে পিঞ্চ অফটা ছিল একেবারে শুধু উপরে এরকম, স্যার। শুধু তার মানে কি ওয়েজ শেপটার আরো না, ছোট ওয়ের হবে। শেপটা এখনই শেষ হবে না, এইটা এখন এরকম হবে। ধরো এই জায়গাটা একটু লম্বা হইলো, যে পিঞ্চ অফ রিজনটুকু একটু লম্বা হয়ে গেল। আগে ছিল কি? আগে ছিল ধরো সিম্পলি একটা পয়েন্টে সে পিঞ্চ অফ ছিল, এইরকম একটা পয়েন্টে পিঞ্চ অফ ছিল। মানে এখন এখন এটা একটু ওয়েজ লম্বা শেপটা চেঞ্জ হবে। একটু চেঞ্জ হবে, ধীরে ধীরে ওয়ের শেপটা চেঞ্জ হতে থাকবে, এরকম হতে থাকবে, এই শেপটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, এরকম হতে থাকবে। এটা ডিপেন্ড করবে তুমি কত ভিডিএস এর ভ্যালু অ্যাপ্লাই করতেছো। তাহলে এখন কি আগের চাইতে রেজিস্ট্যান্স কি হবে বলো? বেশি হবে। বেশি হবে, সিরিজে দুইটা বড় বড় রেজিস্ট্যান্স যোগ হলো। তাহলে তুমি এখন ভোল্টেজ বাড়িয়েছো, স্যার ধীরে ধীরে লম্বা হতে হতে যদি স্যার মানে পুরোটা হয়ে যায় স্যার, এরপর কি হবে? এরপরে মানে তাহলে তোমার যদি অনেক ভোল্টেজ দাও, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কি হচ্ছে? বাড়তেছে বাড়তেছে, ভোল্টেজের ভ্যালুও বাড়তেছে, তাহলে কারেন্টের ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, ঠিক না? স্যার তখন মানে স্ট্রেট লাইন টাইপের হয়ে যাবে না? এই স্ট্রেট লাইন টাইপের হবে, এই যে দেখো, জি স্যার। এই স্ট্রেট লাইন। এখন বাড়াতে 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 একটা সার্টেন ভ্যালুতে তুমি যদি চলে যাও, সেই ভ্যালুতে গেলে এটা অ্যাভালেন্স ব্রেকডাউন হবে। বুঝতে পেরেছো? অ্যাভালেন্স ব্রেকডাউন কোথায় হয় বলো দেখি? ফরওয়ার্ড বায়াসে না রিভার্স বায়াসে? ভেরি গুড। তাহলে আমাদের ডিপ্লেশন যে পিঞ্চ অফ হইতেছে, পিঞ্চ অফের আশেপাশে কি আছে? ডিপ্লেশন লেয়ার আছে। এই যে পিঞ্চ অফ যে লম্বা হইতেছে ধীরে ধীরে, এই পিঞ্চ অফ লম্বা হচ্ছে, এই জায়গাটা কি? এই জায়গাটা ডিপ্লেশন লেয়ার না? ডিপ্রেশন লেয়ার। তাহলে ডিপ্লেশন লেয়ারের মধ্যে তুমি এখন এত বেশি ভোল্টেজ দিয়ে দিয়েছো, এই ডিপ্লেশন লেয়ার দিয়ে কোনো একটা মাইনরিটি ক্যারিয়ার পাস করার সময় সেই মাইনরিটি ক্যারিয়ার কি করেছে? কলাইড করেছে, কলিউশন তৈরি করেছে অন্যান্য ওই যে অ্যাটমিক বন্ডের সাথে। অ্যাভালান্স ব্রেকডাউনের মেকানিজম মনে আছে না?
একটা মাইনরিটি ক্যারিয়ারের জন্য একটা মাইনরিটি ক্যারিয়ার যার এনার্জি হবে খুব বেশি, কারণ সে অনেক বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে। ওই যে কি যেন বলে, এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার, ভেলোসিটি বেড়ে যাবে। সেটা কি করবে, অন্য কোভ্যালেন্ট বন্ডের সাথে কলাইড করবে, কলাইড করলে কোভ্যালেন্ট বন্ড ভেঙে গিয়ে ইলেকট্রন প্রডিউস হবে, সেটা আরো দুইটা করবে, দুইটা চারটা করবে। তাহলে তখন এখান দিয়ে এই ডিপ্লেশন লেয়ারটা ব্রেকডাউন হয়ে যাবে। ব্রেকডাউন হয়ে গেলে এখান দিয়ে হিউজ কারেন্ট ফ্লো করবে। এখান দিয়ে তখন আর যেটা দিয়ে কি দিয়ে আমরা কারেন্টটাকে কন্ট্রোল করে রেখেছিলাম বলতো, ডিপ্লেশন লেয়ার দিয়ে। এই ডিপ্লেশন লেয়ার গুলো কারেন্টটাকে কন্ট্রোল করেছিল। এখন কি ডিপ্লেশন লেয়ার আর আছে? না স্যার, নাই। তাহলে কারেন্টটা তখন কি করতে থাকবে? কারেন্টটা আনকন্ট্রোলড কারেন্ট হয়ে যাবে। তখন গ্রাফটা কোথায় চলে যাবে? এই কোথায় যেন, এই যে ব্রেকডাউন। তাহলে এই যে গ্রাফটা পেলাম, এই গ্রাফটা ভিজিএস এর ভ্যালু কতর জন্য পেলাম? ভিপি এর চেয়ে বেশির জন্য। না, ভিজিএস এর কথা বলো। 0 ভোল্ট। 0 ভোল্ট। তাহলে এই গ্রাফের জন্য আমরা এটার মধ্যে ট্রানজিস্টরে যেমন এখানে আমরা আইবি লিখতাম না, আইবি কখনো আই, তাই না? কমন ইমিটারে আউটপুট ক্যারেক্টারিস্টিকে এই গ্রাফগুলো যে ভেরি করিয়েছি, কার ভ্যালু চেঞ্জ করে? বেস কারেন্ট। এইটা হলো ডিপেন্ডেন্ট প্যারামিটার, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, আর এইটাকে বলছিলাম রানিং প্যারামিটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার আমরা কি করব? গেটকে এবার আমরা, স্যার হ্যাঁ বলো। স্যার এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ থেকে কি আমরা ওই চ্যানেলের ওই রেজিস্ট্যান্সটা মাপি? হ্যাঁ। তাইলে স্যার ওই যে স্যার ওই সমান্তরাল হয়ে গেল যে, মানে তাহলে তো স্যার রেজিস্ট্যান্স 0 হয়ে গেল না এক্স অক্ষের সমান্তরাল? না না না, রেজিস্ট্যান্স 0 না, রেজিস্ট্যান্স 0 না। এই কার্ভের ঢালটাই তো রেজিস্ট্যান্স হবে। হ্যাঁ, 0 কেন? এটা 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 প্রায় ইনফাইনাইট রেজিস্ট্যান্স, বুঝতে পেরেছো? এক্স অক্ষের সমান্তরাল। সমান্তরাল হইলে এটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স হয়। ঠিক আছে, অনেক লার্জ হয়। সমান্তরাল তো এখানে রেট অফ কারেন্ট মানে চেঞ্জ অফ কারেন্ট কত? অলমোস্ট 0 না? ভোল্টেজের চেঞ্জ আছে, কারেন্টের চেঞ্জ নাই, তাহলে রেজিস্ট্যান্স কি 0-র কাছাকাছি, এই ইনফাইনাইটের কাছাকাছি। আসলে লার্জ ভ্যালু হয়, রেজিস্ট্যান্সটা কি হয়? ভেরি লার্জ হয়। কেন ভেরি লার্জ হয়? ওই যে পিঞ্চ অফ হয়ে গেছে, চ্যানেলের উইডথ মিনিমাম হয়ে গেছে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আসো আমরা কি বলতেছি। আমরা এখন গেটকে কি বায়াস করেছিলাম? 0। এইবার গেটকে আমরা একটা ভোল্টেজ দিব। কি ভোল্টেজ দিতে পারবো আমরা? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে আমি বললাম এটা লেস দেন 0। নেগেটিভ ভোল্টেজ মানে কি? লেস দেন 0। তাহলে ধরো শুরুতে ধরো সে ভিজিএস ইজ ইকুয়াল টু মাইনাস 1 ভোল্ট। 1 ভোল্ট। ভিজিএস ইজ ইকুয়াল টু মাইনাস 1 ভোল্ট। আচ্ছা, তাহলে মাইনাস 1 ভোল্ট যদি হয়, তাহলে সিচুয়েশনটা একটু চিন্তা করো আগেই, যে আমি মনে করো এখন ইসে ভোল্টেজ দেই নাই, ধরো ড্রেন এবং সোর্সের মধ্যে কোনো ভোল্টেজ দেই নাই, এটা তো ভেঙে চুরে শেষ। ড্রেন এবং সোর্সের মধ্যে কোনো ভোল্টেজ দেই নাই, সেই অবস্থাতেও ডিপ্লেশন লেয়ারটা কিছু বেড়ে যাবে। জি স্যার। আমাদের তো ডিপ্লেশন লেয়ারটা প্রথমে খুব ছোট ছিল, এখানে খুব কি ছিল? ছোট ছিল। এখন তুমি এটাকে রিভার্স বায়াস দিয়েছো, তাহলে রিভার্স বায়াস দিলে তোমার কি হবে? এখান দিয়ে ডিপ্লেশন লেয়ারটা একটুখানি আগের থেকেই বড় হয়ে থাকবে। শুরুতেই ড্রেনে ভোল্টেজ দেওয়ার আগেই ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে যাবে। ধরো নরমালি ছিল এরকম প্রথমবার, আর এইবার আমাদের কি হবে? এবার এটাকে আমি মোটা করে দেই, তাহলে হয়ে যাবে। লাইন এই শুরুতে এরকম হয়ে গেল, তার মানে ডিপ্লেশন লেয়ারের উইডথ শুরুতেই তোমার কি হবে? বড় হয়ে যাবে। কেন বড় হবে বলো? কারণ তুমি এখানে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছো। আচ্ছা, আমরা ডিভাইসে যাই। এইখানে যদি কোনো ভোল্টেজ না থাকে,
তাহলে ডিপ্লেশন লেয়ারের উইডথ কত? এখানে সামান্য একটু ডিপ্লেশন লেয়ার আছে, এই যে এখানে একটা ডিপ্লেশন লেয়ার আছে নাকি? জি স্যার। তাহলে এখন এখানে কি ভোল্টেজ দিয়েছো? 0 ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ। এখানে যে নেগেটিভ ভোল্টেজ দিয়েছো কার রেসপেক্টে দিয়েছো? এন এর রেসপেক্টে। হ্যাঁ, না গেটের রেসপেক্টে না, সোর্সের রেসপেক্টে। সোর্সের রেসপেক্টে। তার মানে সোর্সের এই পয়েন্ট গুলো আছে হলো 0 তে, আর এই পাশে পিটা চলে গেছে মাইনাসে। জি স্যার। তাহলে চ্যানেল আছে 0 ভোল্টে আর আমার গেট চলে গেছে কি মাইনাসে। তাহলে পি টাইপের মেটেরিয়াল মাইনাসে গেল, তাই না? জি স্যার। তাহলে এটা রিভার্স বায়াস হবে না? জি স্যার। তাহলে রিভার্স বায়াস হলে এখানে একটা ইউনিফর্ম ডিপ্লেশন লেয়ার তৈরি হবে। সেই ডিপ্লেশন লেয়ারটা নরমালের চাইতে বড়। আমরা এখানে যেভাবে অপারেশন শুরু করেছিলাম তার চাইতে ডিপ্লেশন লেয়ারটা বড়। এটা বুঝেছো কিনা? আবার আমি বোঝাচ্ছি ভালো মতো। আমাদের দ্বারা আমি একটু কপি করে নিয়ে আসি। কোনটা দিয়ে দেখাবো? এটা নেই, দেখে আচ্ছা, এই যে ভোল্টেজটা আমরা পেয়েছিলাম ওএস শেপটা কেন পেয়েছিলাম? এখানে ভোল্টেজ দেওয়ার কারণে, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে যদি ভোল্টেজ না থাকে, ধরো এই ভোল্টেজটা নেই, এই ভোল্টেজটাকে আমি ডিসকানেক্ট করে দিলাম, এখন কি এই ওএস শেপ থাকবে? না। থাকবে না। তাহলে এটার এখনকার শেপটা কেমন হয়ে যাবে? এটার এই শেপ, রেক্ট্যাঙ্গুলার। এই শেপটা হয়ে যাবে তোমার রেক্টেঙ্গুলার শেপ। হ্যাঁ, তার মানে এইটা তখন এরকম রেক্টেঙ্গুলার শেপের হয়ে যাবে। এই সামান্য হবে, তাই না? অত বড় হবে না, ছোট হবে, কারণ ভোল্টেজ তো নাই। আচ্ছা যাই হোক, আমার এখন ধরে নাও এটুকুই আছে। এটা কি অবস্থায় আছে? কেন হলো বলো তো এরকম? এটা কিসের ডিপ্লেশন লেয়ার? পি আর এন এর মাঝে ডিপ্রেশন লেয়ার। নরমাল ডিপ্লেশন লেয়ার, Normal রাইট। layer। পি এবং এন থাকলেই তো সেখানে একটা ডিপ্লেশন লেয়ার হয়, তাই না? নরমাল ডিপ্লেশন লেয়ার। কেন এখানে কোনো ভোল্টেজ দেওয়া নাই? এখন এখানে তুমি নেগেটিভ ভোল্টেজ দিয়েছো, এই যে এখানে নেগেটিভ ভোল্টেজ দিয়েছো, এই ধরো এটা দিয়ে নেগেটিভ ভোল্টেজ। তাহলে এখানে উপরে হয়ে গেছে কি মাইনাস, নিচে হয়ে গেছে প্লাস। তাহলে এই প্লাসটা কিন্তু এখানেও চলে আসছে, ঠিক না? জি স্যার। আর এইটা এভাবে চিন্তা করতে হবে। অথবা এখানে গ্রাউন্ডের সাথে আছে তো, এটাকে 0 চিন্তা করো, 0ই থাকো গ্রাউন্ড। তাহলে এখানে কি আসছে? নেগেটিভ আসছে। জি স্যার। সব জায়গায় কিন্তু এখন সমান। এখানে 0, এখানে কত? নেগেটিভ। নেগেটিভ, সমান সমান। এখানে যদি 1 ভোল্ট দিয়ে থাকো -1 ভোল্ট, তাহলে এই -1 ভোল্ট সব জায়গায় সমান। কেন? কারণ আমরা জানি যে এখানে পি টাইপ মেটেরিয়ালের ডোপিং কনসেন্ট্রেশন বেশি ছিল, সেই জন্য এখানে যে রেজিস্ট্যান্সের ভেরিয়েশন সেটা কনসিডার না করলেও চলবে। তাহলে ডিপ্লেশন লেয়ারের উইডথ বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে আমি যেহেতু 1 ভোল্ট দিয়েছি, সেই 1 ভোল্টের কারণে এই ডিপ্লেশন লেয়ারটা তোমার কি হবে? শুরুতেই একটু বড় হয়ে থাকবে, এরকম হয়ে থাকবে। এটা বড় করে দে একটু, এই ধরে নাও আর কি, না শুরুতে এরকম হয়ে যাবে। এই এখন তুমি যদি এখানে আবার সেই কানেকশনটা নিয়ে আসো, এখানে যে কানেকশনটা ছিল সেই কানেকশনটা যদি এখন নিয়ে আসো, তাহলে কি হবে বলো? এই কানেকশনটা আমরা এখন ভিডিএস ভোল্টেজ দিয়ে দিলাম, তাহলে এবার এটা ওএস শেপ হবে, তাই না? এটা এখন কি হবে বলো? ওয়েস শেপ হবে। ওয়েস শেপ হবে, কিন্তু ওয়েস শেপ হলে শুরুতেই এর উইডথটা কি হবে? খুব কমে যাবে, তাই না? ওইটাতে শুরুতে যতটুকু উইডথ ছিল, এখানে মানে লো ভোল্টেজের জন্য ধরো ওখানে এক ভিডিএস এর ভ্যালু 1 এর জন্য যতটুকু উইডথ ছিল, এখন ভিডিএস এর 1 এর জন্য এখানে উইডথ কি তার চেয়ে কম হবে না বেশি হবে? বেশি হবে। কার উইডথ বেশি হবে? ডিপ্লেশন লেয়ারের। ডিপ্লেশন লেয়ারের। তাহলে দেখো আমাদের আগের মতোই, আগে যেই মানে বিহেভিয়ারটা তুমি পেয়েছো, যেই অপারেশনটা পেয়েছো, এক্স্যাক্টলি সেম অপারেশনই পাওয়া যাবে, বাট ফর দিস কেস পিঞ্চ অফ উইল অকার ফর লোয়ার ভ্যালুস অফ ভিডিএস, ঠিক কিনা? জি স্যার। পিঞ্চ অফটা এবার কি হবে?
অল্প ভোল্টেজের জন্যই হয়ে যাবে। কেন অল্প ভোল্টেজের জন্য হয়ে যাবে? কারণ তুমি যে ওই পাশে ভোল্টেজ দিয়ে রাখছো আগে। তাহলে পিঞ্চ অফ যদি আগেই হয় তাহলে এবার কারেন্টের ভ্যালুটা কি হবে? এখানে আইডিএসএস যত পেয়েছিলাম তার চেয়ে কম পাবো না বেশি পাবো? কারণ কম বেশি। ভোল্টেজে তো হচ্ছে, কম পাবো আইডিএস। কম আইডিএসএস পাবো। কম পাবো। তার মানে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে এখন, এই যে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস একটু চিন্তা করো দেখি, এইখানে যে পিঞ্চ অফ হয়েছিল সেই ভোল্টেজের নাম কি দিয়েছিলাম? ভিপি। ভিপি। ভিপি, তাই তো? আচ্ছা, ভিপির ভ্যালুটা ধরে নাও যে এটা -4। আচ্ছা, শুধু ভ্যালুই চিন্তা করি, এটা 4 ভোল্টেজ। ভিপির ভ্যালু কত ভোল্টেজ? 4 ভোল্টেজ। 4 ভোল্টেজ। তাহলে এটা এমন একটা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর যার গেট এবং চ্যানেলের মাঝখানে 4 ভোল্ট অ্যাপ্লাই করলে পিঞ্চ অফ হয়। ঠিক আছে? গেট এবং চ্যানেলের মাঝখানের যেই ভোল্টেজটা, এটা ফরওয়ার্ড বায়াস হইতে হয় না রিভার্স বায়াস হইতে হয়? রিভার্স বায়াস। রিভার্স বায়াস হতে হয়। আচ্ছা, তাহলে আমাদের প্রথমবার কত ভোল্টেজে এটা, আমি ধরে নিলাম কত ভোল্টেজে এটা পিঞ্চ অফ হলো? 4 ভোল্ট। 4 ভোল্টে পিঞ্চ অফ হলো। রিভার্স বায়াস অবশ্যই -4 ভোল্ট আমরা বলতে পারি। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রেও একই ডিভাইস যেহেতু তুমি অপারেশন করছো, -4এই সে পিঞ্চ অফ হবে, ঠিক না? আচ্ছা, তাহলে এইখান দিয়ে তুমি এখন গেটে দিয়ে রেখেছো কত ভোল্ট? -1 ভোল্ট। -1 ভোল্ট। তাহলে বলো তো ভিডিএস এর কতর জন্য এবার পিঞ্চ অফ হয়ে যাবে? 3 এর জন্য। ভিজিএস এর কতর জন্য এবার 3 পিঞ্চ অফ হয়ে যাবে? 3 জন্য। 3 এর জন্য। কেন? যে এখানে ভিডিএস থেকে আসবে 3 ভোল্ট আর এখানে দিয়ে রেখেছো হলো 1 ভোল্ট, তাহলে দুটো মিলে এসে 4 ভোল্ট পেয়ে যাবে। 4 ভোল্ট পাবে। তাহলে এই এখানে পিঞ্চ অফ হয়ে যাচ্ছে কত ভোল্টে? একটু স্যার কম 4 ভোল্টে। ভোল্ট স্যার একটু বুঝি নাই স্যার। আচ্ছা, কেউ কি বুঝেছো? জি স্যার। এই যে এই গ্রাফটা আমি ড্র করেছিলাম, এখানে পিঞ্চ অফ এর ভ্যালু কত দেয়া আছে? গ্রাফ থেকে বলো দেখি। 4 ভোল্ট। 4 ভোল্ট। পিঞ্চ অফ ভোল্টেজ হলো কত ভোল্টে? 4 ভোল্টে। এখন আমার গেটের মধ্যে আমার কত ভোল্ট দিলে পিঞ্চ অফ হবে? 4 ভোল্ট দিলেই পিঞ্চ অফ হবে। এখানে ডিপ্লেশন লেয়ারের উইডথটা কত হইতে হবে? আগের সমান হইলেই তো পিঞ্চ অফ হবে। সুতরাং এখানে পি এবং এন এর মাঝখানে তোমার রিভার্স বায়াসে 4 ভোল্টই লাগবে এই ডিভাইসের জন্য। তাহলে 4 এর জন্য এইবার ভোল্টেজটা আসবে দুই দিক থেকে। একটা আসবে কোথা থেকে? একটা আসবে গেট থেকে। গেটে কত ভোল্ট দিয়েছো? 1 ভোল্ট। 1 ভোল্ট। তাহলে এখানে ভিডিএস এর ভ্যালু কত দিলে এবার 4 ভোল্ট হবে বলো 3 দেখি? ভোল্ট। 3 ভোল্ট। তাহলে এখানে 3 ভোল্টে পিঞ্চ অফ হবে। তাহলে এখান থেকে 3 ভোল্ট, এখানে 3 ভোল্ট ড্রপ চিন্তা করো। 3 ভোল্ট কি পজিটিভ না? এই এখানে 3 ভোল্ট কি পজিটিভ? জি স্যার। জি স্যার। ওই পাশে কি তার নেগেটিভ? নেগেটিভ। সরি, নেগেটিভ না, 0 আর কি। তাহলে এখানে হলো 3 ভোল্ট আর এইখানে যে ভোল্টেজটা দিয়েছো এই পাশে 0 এই পাশে নেগেটিভ, তাহলে দুইটা ভোল্টেজ কি হয়? যোগ হচ্ছে না? যোগ হবে। যোগ হবে। স্যার আমি যদি ভিভিজি কে যদি স্যার সরাসরি 4 ভোল্ট করে দেই? দিব 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 সেটা যাচ্ছি। আগে যেটা বুঝাইলাম সেটা বুঝেছো কিনা? জি স্যার বুঝছি। তাহলে এখানে বলো এবার পিঞ্চ অফ কততে হবে? ভিডিএস এর কতর জন্য পিঞ্চ অফ হবে? 3 ভোল্ট। 3 ভোল্ট। এই দেখো আমি গ্রাফে দেখিয়েছি, দেখো 2 and 4 এর মাঝখানে এবার পিঞ্চ অফ। জি স্যার। জি। এইবার বলো আমি এটাকে আবার বাড়াবো, বাড়িয়ে আবার প্রসেসটা রিপিট করব। এবার -2 ভোল্ট করে দেই, পিঞ্চ অফ কততে হবে? 2 ভোল্টে। তাহলে আমি এবার আলাদা আলাদা না করে সব একসাথেই করে দিলাম। এই দেখো এটা কত ভোল্ট? ভিজিএস কত? -2 ভোল্ট। তাহলে এই যে পিঞ্চ অফ হয়েছে কোথায়? 2 ভোল্টে। 2 ভোল্টে। আবার যদি তুমি এখন -3 ভোল্ট করো, পিঞ্চ অফ কততে হবে? 1 ভোল্ট। 1 ভোল্ট হবে। এই যে এখানে পিঞ্চ অফ আছে, এই যে 1 ভোল্ট। দেখো 0 এবং 2 এর মাঝামাঝি। এখন ওই যে কে জন্য জিজ্ঞাসা করেছিল যে গেট দিয়ে এবার 4 ভোল্ট দিয়ে দিলাম। গেটে যেই মুহূর্তে 4 ভোল্ট দিয়েছো -4 ভোল্ট, এটা আর ভিডিএস এর দিকে তাকাবে না, সাথে সাথে পিঞ্চ অফ হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার। সাথে সাথে কি হয়ে যাবে? পিঞ্চ অফ হয়ে যাবে। আচ্ছা, তাহলে পিঞ্চ অফ যদি হয়ে যায়, এবার বলো ভিডিএস কতর জন্য পিঞ্চ অফ হইলো? 0 ভোল্টের জন্য। তাহলে এখানে তুমি তখন কত ভোল্ট দিয়েছো? 0 ভোল্ট। তাহলে 0 ভোল্টেজের জন্যই যদি তোমার পিঞ্চ অফ হয়, আর আমরা জানি পিঞ্চ অফের কারেন্টটাই হলো ম্যাক্সিমাম, তাহলে বলো 0 ভিডিএস এর মান যেহেতু 0, এই মুহূর্তে কারেন্ট কত? আইডির ভ্যালু কত? 0।
জিরো, তাহলে জিরোতেই তোমার কি হয়ে গেল, কারেন্ট ম্যাক্সিমাম। তার মানে জিরোর চাইতে কারেন্ট আর বাড়বে না। তাহলে এই যে গ্রাফটা তখন কোথা দিয়ে যাবে, এই যে এক্স অ্যাক্সিস দিয়ে যাবে। দেখো এখানে সুন্দর করে স্যার লেখা এই আছে। জিরো মানে কি স্যার ন্যানোমিটার রেঞ্জে কিছু আছে নাকি টোটালি নাই? ও কারেন্ট, জি হ্যাঁ স্যার। কাছে ন্যানো রেঞ্জে কিছু স্যার আছে। মাইনরিটিক এরিয়াটাই হ্যাঁ বলেন। আছে আছে কিছু আছে, ঠিক আছে, মাইনরিটি কিছু আছে, লিকেজ কারেন্ট সামান্য আছে। স্যার আমি যদি 4 ভোল্টের উপরে নেই তাহলে কি হইতে পারে? স্যাচুরেশনে চলে যাবে নাকি? আর কোনো কিছুই হবে না, 4 ভোল্টের উপরে দিলেও তোমার আর কাজ করবে না, বুঝছি মানে স্যার। আর কোনো ইফেক্ট পাওয়া যাবে না। বুঝতে পেরেছো? তুমি 4 ভোল্ট, -6 ভোল্ট, -10 ভোল্ট এগুলো দাও, তোমার ডিভাইস কি হয়ে গেছে বলো তো, আউটপুট কারেন্ট অফ হয়ে গেছে। আমরা বলি এটা ডিভাইসটা অফ, তাহলে তোমার অফই থাকবে, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। আচ্ছা স্যার, নরমালি যে গত যে এই গ্রাফটাতে বা যে আমরা দেখতেছি কি মানে 4 ভোল্ট থেকে বেশি যখন দিতেছি তখন হচ্ছে গিয়ে কি মানে স্যাচুরেশনে যায়, তারপর হচ্ছে না ব্রেকডাউন দাঁড়াও হয়ে দাঁড়াও যায়। দাঁড়াও, আমি একটু বুঝে নেই, এই গ্রাফ বলতে কোনটা, ডান পাশেরটা না বাম পাশেরটা? হ্যাঁ ওই যে ডান পাশেরটা বা হচ্ছে এর উপরেরটা, প্রথমে যেটা ওই যে 4 ভোল্টের জন্য যেটা বুঝাইছিলেন, মানে প্রথম যে গ্রাফটা ছিল ওইটা। প্রথম গ্রাফটা না, হ্যাঁ এই যে এটা? হ্যাঁ এখানেই। হ্যাঁ তো বলো। এখানে মানে যে পিঞ্চ অফ হয়ে যায়, কিন্তু আপনি হ্যাঁ একবার বলছিলেন না যে যে এইটা ওইগুলা পিঞ্চ অফ হয় না, মানে অসিলেট করে, এরকম একটা কথা বলছিলেন না একবার? হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। হ্যাঁ, তো এটা মানে দুইটা তো আমার কাছে মানে কন্ট্রাডিক্ট মনে হচ্ছে, এখন তো দেখা যায় তো পিঞ্চ অফ হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, এইভাবে তুমি চিন্তা করো, পিঞ্চ অফের কারেন্টটাই হইলো কি ম্যাক্সিমাম কারেন্ট। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ পিঞ্চ অফ এটা। গুড। এটা এটা অ্যাকসেপ্ট করতেছো তো, পিঞ্চ অফের কারেন্টটা ম্যাক্সিমাম কারেন্ট? জি স্যার। আচ্ছা, তাহলে পিঞ্চ অফের ম্যাক্সিমাম কারেন্টটা কিভাবে বের হবে? ম্যাক্সিমাম কারেন্টটা বের হবে যে ওই মুহূর্তে চ্যানেলের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স দিয়ে তুমি যত ভোল্টে এটা পিঞ্চ অফ হইলো সেই ভোল্টেজটাকে কি করবে, ভাগ করবে, তাহলে কারেন্টটা পাওয়া যাবে। পিঞ্চ অফের কারেন্টটা আমরা কিভাবে পাবো, ভিডিএস ভোল্টেজকে চ্যানেলের রেজিস্ট্যান্স দিয়ে আমরা কি করব, ভাগ করলে পেয়ে যাবো। ভাগ করলে পাবো, তাই তো? চ্যানেলের রেজিস্ট্যান্সকে আমরা ভাগ করলে পাবো। আচ্ছা, এখন যে 4 অ্যাপ্লাই করার পরে পিঞ্চ অফ কততে হইছে বলো? যখন গেট ভোল্টেজ আমি 4 দিয়ে দিয়েছি, -4, তখন পিঞ্চ অফ হইলো কততে? এই ভিডিএস এর ভ্যালু কতর জন্য পিঞ্চ অফ হইলো? 0 এর জন্য। 0 এর জন্য। তাহলে কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্টটা তখন কত হবে? 0। 0। তাহলে এই কারেন্টটা তো আর বাড়বে না। না স্যার, মানে আমি ওই উপরের ইয়েতে জানা, আমি একটা বিষয় আমি বুঝিনি, মানে একটু আগের ছিল এটা, কোয়েশ্চন ওই সময় করা হয়নি। এদিকে না হ্যাঁ স্যার, মানে উপরের সাইডে গেলে আছে। হ্যাঁ, এই ফিগার এই যে না, পিঞ্চ অফ, হ্যাঁ এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে এই যে হ্যাঁ পিঞ্চ অফ হইলো, কিন্তু স্যার হ্যাঁ একবার আপনি বলছিলেন না এরকম যে মানে নরমালি পিঞ্চ অফ হবে না যখনই হ্যাঁ, পিঞ্চ অফ হচ্ছে হবে না, রাইট, হ্যাঁ। মানে যখনই ভোল্টেজ মানে ও তোমার তো মানে কোশ্চেনটা আমি বুঝেছি, বুঝেছি, রাইট। তুমি বলতেছো স্যার এটা তো পিঞ্চ অফ হয় নাই, তাহলে কারেন্ট 0 হইলো কেন? হ্যাঁ এরকম না কারেন্ট কথাটা? 0। কারেন্ট 0 হইলো কারণ এই পাশে ভোল্টেজ দিছো 0, ঠিক আছে? এই পাশে না ভোল্টেজটা আমার কততে যখন হয়েছে? ভিজিএস যখন 0 ছিল তখন তো হ্যাঁ এটা হচ্ছে মানে বলা হচ্ছে 4 ভোল্টে পিঞ্চ অফ হবে। কিন্তু হ্যাঁ। এর আগে তো একবার মানে বলা হয়েছিল যে এরকম যে ভোল্টেজটা তো মানে গ্রাজুয়ালি ড্রপ হয়, ঠিক আছে? হুম তো হচ্ছে হুম মানে এখানে যখন গ্রাজুয়ালি মানে ভোল্টেজ যখন বাড়াচ্ছি আমি, হুম দেন কি হুম হচ্ছে এমনিতে হচ্ছে ওই ডিপ্রেশন লেয়ারটা বাড়তেছে, কিন্তু হুম যখন হচ্ছে কারেন্টের মান কিন্তু তখন কমতে থাকবে, মানে ওই হুম মানে ওই মাত্রায় বাড়বে না। তো হুম হচ্ছে তখন কি হবে, কারেন্টের মান যখন কমতে থাকবে তখন হচ্ছে গিয়ে কি আস্তে আস্তে ডিপ্লেশন লেয়ারটা আবার মানে ছোট হয়ে যাবে। হুম। তো এরকম একটা মানে অসিলেট করবে, হ্যাঁ, একটা এটা তো আমরা ইকুইলিব্রিয়াম দেখতেছি। আসে। এই ইকুইলিব্রিয়াম আসার কারণে কারেন্টটা কততে ফিক্স থাকে, এখানে দেখে বলো। আচ্ছা আচ্ছা ভিডিএস না, আইডিএসএস এ, আইডিএস, তাই না? হ্যাঁ স্যার। তাইলে এখানে আসো, আবার ধীরে ধীরে আগাই। এখানে দেখো, এখানে কততে তোমার আইডিএসএস প্রডিউস হইলো? 4 ভোল্টে আইডিএসএস প্রডিউস হইলো। তাহলে এই পরিমাণ 12 মিলি এম্পিয়ার পেলাম আমরা আইডিএসএস, তাই না? আচ্ছা, এখানে এসে কততে পাওয়া গেল? এখানে এসে পিঞ্চ অফ হইলো কততে? 3 তে। 3 এ, তার কারণে তাহলে এখানে হয়তো তুমি কত 7 এর মতো পাচ্ছ আইডিএসএস, নাকি 7? এই 7টা কি হচ্ছে, এখানে ফিক্স থাকতেছে বা সামান্য একটু ইনক্রিজ করতেছে, একটু স্লোপ আছে, তাই তো? আচ্ছা, এখানে এসে তোমার পিঞ্চ অফ কততে হইলো? 2 তে। 2 তে। 2 তে হইলে এখানে কারেন্টটা কত পাওয়া যাবে?
এখানে কারেন্টটা পাওয়া যাবে হলো ধরো 3 এর মতো, 3 এর চাইতে একটু বেশি, 3.5 ধরো, তাহলে এখানে 3.5 অলমোস্ট ফিক্স থাকলো। এইখানে পিঞ্চ অফ কততে হলো 1 ভোল্টে, 1 ভোল্টে, এই যে হইছে তো, এই যে এখানে 1 ভোল্টে, তাহলে 1 ভোল্টে হইলে কারেন্টের ভ্যালু কত পাওয়া যাবে? আমার মনে হয় 0.75 এর মতো পাওয়া যাচ্ছে। এখানে 75 কি থাকতেছে? ফিক্স থাকতেছে, সামান্য একটু ইনক্রিজ আছে, সেটা তুমি যদি নেগলেক্ট করো। আচ্ছা, এইখানে পিঞ্চ অফ কততে হইলো? 0তে। তাহলে 0তে হইলে এখন কত ভোল্টেজে জিরো পিঞ্চ অফ হইলো? 0 ভোল্টে। কার ভ্যালু 0? ভিডিএস এর ভ্যালু 0 না? এই ভিডিএস এর ভ্যালু 0। তো এখন 0 থেকে তুমি যদি ইনক্রিজ করো, আমরা কি প্রপার্টি দেখেছি? সবসময় দেখেছি যে যেখানে পিঞ্চ অফ হয়, ইকুইলিব্রিয়ামটা আমি এই জন্য এক্সপ্লেন করেছিলাম যে যেই পয়েন্টে পিঞ্চ অফ হয় সেই পয়েন্টের কারেন্টটা ইকুইলিব্রিয়ামের কারণে ফিক্স থাকে। ঠিক আছে? খুব অবাক লাগে না যে পিঞ্চ অফ হওয়ার পরও কারেন্ট থাকতেছে, মানে কারেন্ট ম্যাক্সিমাম থাকতেছে। হ্যাঁ, এগুলোতে তো তাই ছিল, পিঞ্চ অফ হওয়ার পরেও তো কারেন্ট ম্যাক্সিমাম ছিল। ঠিক আছে, পিঞ্চ অফ হওয়ার পরেও কারেন্ট ম্যাক্সিমাম ছিল, আর এখানেও পিঞ্চ অফ হওয়ার পরে কারেন্ট ম্যাক্সিমামই, বাট সেই ম্যাক্সিমাম ভ্যালুটাই হলো কি 0। এখানে সামান্য একটু ইনক্রিজ করবে, যে ইনক্রিজ গুলো এখানেও আছে, এই ইনক্রিজ গুলো এখানেও আছে, যেটা ভোল্টেজের সাথে সাথে একটু ইনক্রিজ করে, সেটা এখানেও একটু হালকা ইনক্রিজ করবে। ঠিক আছে, অত জটিল ভাবে চিন্তা করার দরকার নেই। এই ফেট আবিষ্কার হয়েছে তোমার ট্রানজিস্টর আবিষ্কারেরও আগে। ঠিক আছে, এইটা ফেটের তোমার প্যাটেন্ট হয়েছিল বোধহয় 4 এর দিকে। হ্যাঁ, 19 কত দেখো এখানে কত সালে, 1925। সুতরাং এরপরে এটা আবিষ্কার হয়েছে ট্রানজিস্টরের পরে, প্র্যাকটিক্যালটা। এই যা পড়াচ্ছি এগুলোই তৈরি হচ্ছে, আগে ডিভাইস কাজ করে পরে থিওরি তৈরি হয়, বুঝতে পারছো? খুব জটিল করে চিন্তা করলে বিপদে পড়বা। জিনিসটা এইভাবে কাজ করে, এরপরে থিওরিটা তৈরি করা হয়েছে, ঠিক কিনা? নাকি আগে থিওরি তৈরি করছে যে হ্যাঁ ফিল্ডের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা হবে, পরে দেখা গেছে যে এরকম গ্রাফ পাওয়া যাচ্ছে। তাহলে আমি একটু শেষ করি নাকি? আমরা তাহলে এখানে যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা পেলাম, সেটার ওয়াই অ্যাক্সিসে কি আছে? আইডিটাকে আমরা বলি ড্রেইন কারেন্ট, আউটপুট কারেন্ট, আর এখানে যেটা আছে সেটা কি? আউটপুট ভোল্টেজ। তাহলে এই যে গ্রাফটা পেলাম সেটা কি? বিটুইন দা আউটপুট কারেন্ট এন্ড আউটপুট ভোল্টেজ। সেই জন্য এটার নাম কি দেয়া যাবে বলো? আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ। এখন একটা জিনিস বলে আজকে শেষ করে দিব, যে এই যে ব্রেকডাউন ভোল্টেজ গুলো, যত গেট ভোল্টেজ বাড়াবে ব্রেকডাউন লোয়ার ভোল্টেজে হবে। ঠিক আছে, অল্প ভোল্টেজেই ব্রেকডাউন হয়ে যাবে। আচ্ছা, আর একটা হলো এই যে এখানে পিঞ্চ অফ পয়েন্ট গুলো ছিল না, এখানে একটা পিঞ্চ অফ পয়েন্ট কত ভোল্ট? 4 ভোল্ট। এখানে একটা পিঞ্চ অফ পয়েন্ট, এটা ছিল হলো তোমার 3 ভোল্ট, এখানে 2 ভোল্ট, এখানে 1 ভোল্ট। এগুলোকে যদি তুমি কানেক্ট করো তাহলে একটা প্যারাবোলার মতো পাওয়া যায়। এই যে প্যারাবোলা, জয়েনিং পয়েন্টস হোয়ার পিঞ্চ অফ অকার্স। ঠিক আছে, তাহলে এই প্যারাবোলার বাম পাশের যে জায়গাটুকু দেখো, এই জায়গাটুকু, এই রিজিয়ন টুকুকে বলা হয় ভোল্টেজ কন্ট্রোলড রেজিস্ট্যান্স রিজিয়ন। ঠিক আছে, এটার নাম কি? ট্রানজিস্টরের এটা কিসের মতো বলো? এই যে স্যাচুরেশন রিজিয়নের মতো। ট্রানজিস্টরের স্যাচুরেশন রিজিয়ন ছিল না, সেটার মতো। আর এই লাইনের নিচে কি ছিল ট্রানজিস্টরের? কাট অফ। তাহলে এখানেও এটার নিচে যা আছে সেটা হলো তোমার কাট অফ। তাহলে বোঝা যাচ্ছে তুমি 4 এর চাইতে -4 এর চাইতে বেশি ভোল্টেজ দিলে সেটা কোন রিজিয়নে কাজ করবে? কাট অফ রিজিয়নে কাজ করবে। আর এই যে দুইটার মাঝখানে যে জায়গাটুকু থাকতেছে সেটার নাম কি? অ্যাক্টিভ রিজিয়ন। বাস, নেক্সট ক্লাসে আমরা বাকিটা কন্টিনিউ করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।